আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক জিকে ক্লাস। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় না, আরো অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো আছে সব ইউনিভার্সিটি এর মধ্যে কভার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এটা আমরা পড়বো। আচ্ছা, কথা শোনা তো যাচ্ছে? সবকিছু তো ঠিকঠাক আছে? জি জি, ঠিক আছে তো এখন। হ্যাঁ, আচ্ছা, যাই হোক। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক যে ব্যাপারটা, এটা নিয়ে আমি কথা বলবো। তো চলেন, এখানে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এটা আমরা একটু দেখবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক সাম্প্রতিক আমরা দেখতেছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই জুলাই বিপ্লব যেটা হয়েছিল, আমাদের মনসুন রেভলিউশন যেটা বা জুলাই রেভলিউশন যেটাই বলি না কেন, 24, এখান থেকে একটা প্রশ্ন আসতেছে। তো জুলাই বিপ্লব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের সাথে একেবারে সরাসরি সম্পৃক্ত। হ্যাঁ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে সম্পৃক্ত। প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পৃক্ত হইলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকেই রয়েছে দুইজন শহীদ। দুইজন শহীদ রয়েছে কিন্তু আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। আর যে দুইজন শহীদটা রয়েছে, এই দুইজন শহীদ আমার একই ডিপার্টমেন্টের। সেটা হইলো আমার ডিপার্টমেন্ট ইতিহাস। এই যে ইতিহাস ডিপার্টমেন্টের দুইজন শিক্ষার্থী, যারা কি হয়েছিল, এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছিল। তো তাদের ইনফরমেশনটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবাই একটু মেসেজ দেওয়া বন্ধ করেন, তাহলে আমি ভালোভাবে ক্লাসটা নিতে পারবো। আচ্ছা, যাই হোক, এইটা সম্পর্কে আমাদের একটু পড়তে হবে। আমি আগে বলে নিই কি কি। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটাই প্রশ্ন হয়ে থাকে সেটা হইলো আমাদের সংস্থা। বিভিন্ন ধরনের সংস্থার যে সম্মেলনটা আছে না, সংস্থার সম্মেলন সংস্থার যে সম্মেলনটা আছে, এই সম্মেলনটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা পড়বো। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ হইলো আমাদের আগামীতে যে বিভিন্ন খেলাধুলা হবে, আগামীতে খেলাধুলা, এগুলো প্লিজ একটু নোট করে নেন। নোট করে নিয়ে আপনার কাছে যে বইটা আছে সেখান থেকে পড়বেন। আমরা এই রিসেন্টের উপর 3টা পিডিএফ দেবো, টোটাল 3টা পিডিএফ দেবো। 3টা পিডিএফ থেকে এই বিষয়গুলো আমরা একটু ভালোভাবে দেখে নেবো এখান থেকে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর একটা যে ব্যাপার, সেটা হইলো পুরস্কার। সেটা কি আমাদের পুরস্কার। এই পুরস্কারের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হইলো আমাদের নোবেল। নোবেলে আবার শান্তি ও সাহিত্য, চিকিৎসা, এই টাইপ যেগুলো আছে সেইটা। আরেকটা আমাদের সম্প্রতি যে 21শে পদক দেওয়া হয়েছে, সম্প্রতি 21শে পদক, এই কয়েকটা বিষয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি আশা রাখতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিডি ইউনিট যেটা রয়েছে, এগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসলে সাম্প্রতিক প্রশ্ন বেশি আসে না। একটা বা দুইটা এরকম আসে, মাঝে মধ্যে সর্বোচ্চ হলে 3টা দিতে পারে, একটা বা দুইটা আসে। তো এই কয়েকটা টপিকস এর মধ্যে থেকে ইনশাল্লাহ আমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসবে। তো প্রথমত আমি এখানে কি কি লিখছি একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে জুলাই বিপ্লবের সাথে সম্পর্কিত দুইজন শহীদ, এই দুইজন শহীদ সম্পর্কে আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। তারপরে বিভিন্ন সংস্থার যে সম্মেলন গুলো হয়েছে, সম্মেলন বা সংস্থা সম্পর্কিত সর্বশেষ আপডেট যে ইনফরমেশন, এটা আমরা একটু দেখে নিব, তাহলেই হয়ে যাবে। তারপরে আমরা কি দেখবো, তারপরে আমরা পুরস্কার দেখবো, নোবেল পুরস্কার, 21শে পদক, এই কয়েকটা আমরা দেখবো। আগামীতে যে খেলাধুলা হবে, ধরেন এততম বিশ্বকাপ কোথায় হবে, বা এততম বিশ্বকাপ কত সালে হবে, বা এই অলিম্পিক কোথায় হবে, এই টাইপ যে ইনফরমেশন গুলো, এটা আমাদের জন্য দেখতে হবে। আপাতত এই কয়েকটা ইনফরমেশন যদি আমরা পড়ি, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে B+D তে যে সাম্প্রতিক প্রশ্নগুলো আসে, এগুলো আমরা কভার করতে পারবো। আর এটার সাথে আমাদের পিডিএফটা সম্পূর্ণ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ক্লাস স্লাইডের সাথে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আপনি যে যে গ্রুপ থেকে জয়েন করেছেন সেই গ্রুপেই দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কোনো আপনার প্যানিক খাওয়ার দরকার নাই। তো প্রথমত আমরা দুইজন যে শহীদ আছে, এই দুইজন শহীদ সম্পর্কে একটু আলোচনা করি। দুইজন শহীদ, এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। তার মধ্যে একজনের নাম হইল আমাদের হৃদয় তরুয়া, শহীদ তরুয়া হৃদয় তরুয়া। আর 2 নম্বরে রয়েছে আমাদের ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন ফরহাদ হোসেন শহীদ হৃদয় তরুয়া আর শহীদ ফরহাদ হোসেন। শহীদ ফরহাদ হোসেন তিনি তার ভাইয়াকে বলছিল, যেদিন শহীদ হয়েছে তার আগের দিন সন্ধ্যায় বা রাতে বলছিল যে ভাইয়া চলো আমরা আগামীকাল যে শহীদ হয়ে আসি, এবং শহীদ হয়ে যায় এই যে আমাদের ফরহাদ হোসেন। এই দুইজনই কিন্তু আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের। এই দুইজনই আমাদের কোন ডিপার্টমেন্টের? হিস্ট্রি ডিপার্টমেন্টের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে দুইজন শহীদ রয়েছে। একই সাথে কি জানেন, এই ডিপার্টমেন্টে আবার স্বৈরাচারের দোসররাও রয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা ওইদিকে যাব না। হৃদয় তরুয়া ইনি ছিল 3য় বর্ষের শিক্ষার্থী। 3য় বর্ষের শিক্ষার্থী অর্থাৎ আমার ব্যাচের আর কি। এ তো হৃদয় তরুয়া, এ কিন্তু আমাদের ফ্রেন্ড। আমি হৃদয় তরুয়া সবাই আমরা একই বর্ষের স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, যাই হোক,
এই যে এই টি শার্ট যেটা দেখা যাচ্ছে আর কি হৃদয় তরুয়া, এটা হৃদয় তরুয়ার নাম অনুসরণ করে দেওয়া হয়েছে। পিছনে যে 103 দেওয়া আছে সেটা তার আইডি নাম্বার আর কি। আচ্ছা যাই হোক, অনেক কষ্টের ব্যাপার আর কি। তো আমরা মেইন কাহিনীটা একটু দেখি। তো এই যে হৃদয় তরুয়া, এই হৃদয় তরুয়া কি করতেছিল, শহরে টিউশনি করাচ্ছিল। হৃদয় তরুয়ার পারিবারিক অবস্থাটা অনেক বেশি খারাপ, পরিবারের উপর কখনোই সে চাপ দেয় নাই অতিরিক্ত টাকা নেওয়ার জন্য। এইরকম এ আরো চেষ্টা করছে পরিবারকে কিভাবে সামলাবে, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। তো এই হৃদয় তরুয়া টিউশনি করানোর জন্য শহরে যাচ্ছিল। আর সেই সময় চট্টগ্রাম যে এরিয়াটা ছিল, এখানে দুই ভাবে আন্দোলন হচ্ছিল, একটা ভার্সিটি কেন্দ্রিক আর একটা শহর কেন্দ্রিক আন্দোলন হচ্ছিল। তো হৃদয় তরুয়া টিউশনি থেকে সরাসরি আন্দোলনে যোগদান করে, আন্দোলনে যোগদান করে। আর এই আন্দোলনের উপর সেই সময় পুলিশ গুলি চালায়, তার বুকে পিঠে, মানে পিক দেখার পর এত কষ্ট লাগছে, অনেকগুলো গুলি লাগে। তিনি 18ই জুলাই তিনি গুলিবদ্ধ হয়। গুলিবদ্ধ হওয়ার পর চট্টগ্রামে যারা থাকে নাকি তারা চিনবেন, পার্ক ভিউ যে হসপিটাল যে এটা ছিল আর কি, এই পার্ক ভিউ হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। পার্ক ভিউ হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। এখানে অনেক অভিযোগ ছিল যে তাকে চিকিৎসা করা হয় নাই ওইভাবে, যেহেতু এখানকার আক্রমণের শিকার হয়েছিল। অনেকে বলছে টাকার জন্য চিকিৎসা করে নাই, অনেক অভিযোগ আসছিল। বাট টাকা আসলে ডিপার্টমেন্ট থেকে ম্যানেজ করা হয়েছিল। আমরা ফ্রেন্ডরা যারা ছিলাম, তার ফ্যামিলি, সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল আর কি সব দিক দিয়ে। পরবর্তীতে সরকার থেকেও টাকা দেওয়া হয়েছিল সেই সময়। আচ্ছা যাই হোক, 18ই জুলাই তিনি কি হয়ে যান, আহত হন। পরে ওখানে চিকিৎসা হয় না, তাকে আবার কোথায় পাঠানো হয়, তাকে আবার ডিএমসি তে পাঠানো হয়। তাকে ডিএমসি তে নিয়ে যাওয়া হয়। তারপরে 23 জুলাই সেখানে সে মারা যায়। 23 জুলাই সেখানে সে মারা যায়। তাহলে হৃদয় তরুয়া হিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, 3য় বর্ষের শিক্ষার্থী ছিল, মারা যায় কবে, 23 জুলাই, আহত হয়েছিল 18 জুলাই। আমি কিসের জন্য এগুলো পড়াচ্ছি, কজ জুলাই বিপ্লব আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বি ইউনিট যেটা, বি ইউনিটের টপ লেভেলের সাবজেক্টই হলো হিস্ট্রি। এখানে হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, বাংলাদেশ স্টাডিজ, আমি অনেক কতবার যে বলছি তোমাদেরকে। তো হিস্ট্রি টিচাররা কিন্তু তাকে নিয়ে কোশ্চেন করবেই, যদি তারা কোশ্চেন করার দায়িত্ব পায়। এবং কোশ্চেন মডারেটর যে টিমটা থাকবে, মডারেশন যারা করবে, তারা যদি মনে করে যেটা দেওয়া উচিত তাহলে দিতে পারে। তো এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এ ছিল আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ হৃদয় তরুয়া। তারপরে ফরহাদ হাসান। ফরহাদ হাসান 4 আগস্ট, 4 আগস্ট ফরহাদ হাসান তার নিজ যে জেলা ছিল মাগুরা, এই মাগুরাতে আন্দোলন করতেছিল। আর এই হৃদয় তরুয়া আন্দোলন করতেছিল চট্টগ্রাম মেইন শহর যেটা ছিল সেখানে। শহরে তো আন্দোলন পুরোটা জুড়ে চলছিল আর কি, মিছিল চলছিল এইরকম। মাগুরা, মাগুরা জেলায় মারা যায় কে, ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন, এই যে দুইজন ব্যক্তি। আর ফরহাদ হোসেন ছিল 2য় বর্ষের শিক্ষার্থী, 2য় বর্ষের শিক্ষার্থী, 2য় বর্ষের শিক্ষার্থী। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, ইতিহাস ডিপার্টমেন্টে আসবা, তারা দুইজন ব্যক্তি সম্পর্কে দেখতে পারবা, তোমাদের সিলেবাসে থাকবে এই দুইজন ব্যক্তি সম্পর্কে। তোমাদের যে একটা রুম থাকবে, সেই রুমের নামও দেওয়া আছে তরুয়া দিয়ে, হৃদয় তরুয়া দিয়ে আর কি, এরকম তোমরা সবকিছু পেয়ে যাবা। মেসেজ আপনারা বন্ধ করেন আপাতত। ওয়াসিম আকরাম, চট্টগ্রাম কলেজ, জি জি ওটা চট্টগ্রাম কলেজের, আমি বিশ্ববিদ্যালয়ের কথা বলতেছি। আর ওয়াসিম যেটা, এটা দলীয় যে ব্যাপারটা আছে, তো বিএনপি অনেক বেশি রাজনীতি করছে এটাকে নিয়ে, এক প্রকার নোংরা রাজনীতি বলা চলে। আচ্ছা যাই হোক, তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুইজন ব্যক্তি সম্পর্কে আমরা পড়লাম, হৃদয় তরুয়া আর ফরহাদ হোসেন, দুইটা আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা একটু নোট করে নেন যে হৃদয় তরুয়া 3য় বর্ষের শিক্ষার্থী ছিল ইতিহাস বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আর ইনি আহত হয়েছিল 18ই জুলাই। পরে ওখানে পার্ক ভিউ হসপিটাল যেটা ছিল চট্টগ্রামে, সেটাতে নিয়ে যাওয়া হয়। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় ডিএমসি তে। তারপরে সে মারা যায় 23 জুলাই। আর ফরহাদ হোসেন, ইনি তার ভাইকে বলছিল, তোমরা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে আসবে না, কলাভবন যেটা আছে, 1 নম্বর যে ফ্যাকাল্টি যেটা, কলাভবন যেটা আছে, মাঝখানের যে গেট, যখন গেট দিয়ে তোমরা ঢোকবা, তার পাশে দেখবা লেখা আছে যে চলো ভাই আগামীকাল শহীদ হয়ে আসি, এরকম বাক্য লেখা আছে আর কি, যেটা ফরহাদ হোসেন বলেছিল। তো 4 আগস্ট মাগুরা জেলায়, নিজ জেলায় তিনি আন্দোলনরত অবস্থায় মারা যায়। তো এই দুইজন ব্যক্তি কিন্তু ইতিহাস ডিপার্টমেন্টের, একজন 3য় বর্ষের আর একজন 2য় বর্ষের। এটা একটু দেখে নিবো আমরা। শহীদ নিয়ে আরেকবার বলবো, মেসেজ করাটা বন্ধ করেন, এটা তো সামনে চলে যায়, অনেকের বিরক্ত হয় এটা নিয়ে। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতেছিলাম আর কি, আরেক নজরে আমি শেষ করে দিচ্ছি। হৃদয় চন্দ্র তরুয়া বা হৃদয় তরুয়া, যে কোনো একটা কিছু থাকতে পারে, 3য় বর্ষের শিক্ষার্থী ছিল। তিনি আন্দোলনে গিয়েছিল, আন্দোলন প্রথম থেকে করতেছিল। আন্দোলনে তিনি আহত হন 18ই জুলাই, পরে ডিএমসি তে নিয়ে যাওয়া হয়, মারা যায় 23 জুলাই। ফরহাদ হোসেন, ইনি মারা যায় 4 আগস্ট, ইনি তার নিজ জেলা যেটা মাগুরা, সেখানে মারা যায়। আর হৃদয় তরুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এরিয়া যেটা ছিল আমাদের শহরে, ওখানে আন্দোলনরত অবস্থায় তিনি আক্রমণের শিকার হয়েছিল। আচ্ছা যাই হোক, এই দুইজন ব্যক্তি সম্পর্কে আমরা প্লিজ ভালোভাবে পড়ে নিব। ছবি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার আমার হঠাৎ করে মনে পড়লো, একটা কথা। তোমরা যারা ছবির বি ইউনিটে পরীক্ষা দিবা না, বি তে যারা পরীক্ষা দিবা, অনেকে আবার ডি তে দেয় না, বা বি ডি দুইটাতে দিবে। তো অনেকে এরকম করে পড়তেছে, ছবিতে যারা বি তে পরীক্ষা দিবে শুধু বি ইউনিটের কোশ্চেন ব্যাংক পড়তেছে। আর এই ভুল জীবনেও করিও না, এই ভুল কিন্তু করা যাবে না।
বি প্লাস ডি কোশ্চেন ব্যাংক দুইটাই পড়তে হবে, বি প্লাস ডি কোশ্চেন ব্যাংক দুইটাই পড়তে হবে। আমার এখনো মনে আছে পরীক্ষা দিতে যাওয়ার আগে আমি সৌরদি হলে ছিলাম আর কি, ওখানে মসজিদে ছিলাম, আমি সকালবেলা পড়তেছিলাম আর কি, বির পরীক্ষা তো আমি ডির গুলো একটু খুঁজে খুঁজে দেখতেছিলাম, আচ্ছা দেখি তো কিরকম আছে, আমার তো বি কমপ্লিট হয়ে গেছে, ডি একটু ভালোভাবে দেখি। তো ডির ওখান থেকে আমি আমার চোখে যতগুলো পড়ছিল ওখান থেকে 4-5টার মতো আমি হুবহু কমন পাইছিলাম। তো বিডি দুইটাই কিন্তু কমপ্লিট করে যাইতে হবে, কখন কোনটা থেকে দেবে এটা কিন্তু বলা যায় না। তো এটা আমরা দুইটাই পড়বো, জাস্ট মনে পড়লো দেখে তোমাদেরকে বলে দিলাম, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর আমরা যা যা সাজেশন দিচ্ছি, বিসিএস কোশ্চেন ব্যাংক, রাবি চবি কোশ্চেন ব্যাংক আর বিডি চবির বিডি পড়লে এনাফ, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে তোমার। আচ্ছা, আমরা দুইজন শহীদ সম্পর্কে জানতে পারছি, দুইজন শহীদ সম্পর্কে এতটুকু ইনফরমেশন তাহলেই হয়ে যাবে। আর আমাদের রিসেন্টের উপর টোটাল পিডিএফ রয়েছে কয়টা? টোটাল পিডিএফ রয়েছে আমাদের 3টা, এই 3 নাম্বার পিডিএফ, এটা অতি সাম্প্রতিক, তার আগে 2 নাম্বার আছে, তার আগে 1 নাম্বার আছে, সবগুলো পিডিএফ আমরা তোমাদেরকে প্রোভাইড করব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আপনি যেখান থেকে জয়েন করেছেন সেখানে এই ক্লাসটা পেয়ে যাবেন। জিকে সাজেশন বি ইউনিটের জন্য আসলে বাংলাদেশ বিষয়াবলী যেটা আছে না, এটাকে একটু প্রায়োরিটি দিবেন, বাংলাদেশ বিষয়াবলীকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে আমাদের বি ইউনিট যেটা আছে এখানে, কজ এখানকার যে সাবজেক্ট অনুযায়ী এখানে বাংলাদেশ বিষয়াবলী প্রায়োরিটি দেওয়া উচিত, এইরকম টাইপের আসলে কোশ্চেন হয়ে থাকে। আচ্ছা যাই হোক, আমি রিসেন্ট ক্লাসটা শেষ করি, আমাদের এখন রিসেন্ট ক্লাস এখন আমাদের। আচ্ছা যাই হোক, অতি সম্প্রতি ইনফরমেশন গুলো আসছে, বাট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো জাস্ট আমি আপনাদেরকে পড়াবো। যেমন আমাদের বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি হবে 31 আগস্ট 2025 সালে। 50 বছর আগে তারা কূটনৈতিক সম্পর্ক শুরু করেছিল। কূটনৈতিক আর রাজনৈতিক দুইটা টার্ম রয়েছে, এই দুইটা টার্ম আমাদের একটু বুঝতে হবে, এটা বুঝতে হবে। রাজনৈতিক, রাজার নীতি বা দেশের যে পলিটিক্স যেটা, এটাকে বোঝানো হবে। রাজনীতি যার মাধ্যমে একটা সরকার গঠন করা হবে, এই ব্যাপারটা, এটা কার মধ্যে ইনক্লুড? রাজনীতির মধ্যে ইনক্লুড। রাজনীতি কিন্তু সকল ক্ষেত্রে হয়, আমি জাস্ট দেশের প্রেক্ষাপটে আলোচনা করতেছি। তারপরে কূটনীতি কি? কূটনৈতিক বা কূটনীতি হইলো একটা দেশ আর একটা দেশের সাথে কিরকম আচরণ করবে, তার আচরণটা কিরকম হবে, তার পলিসিটা কিরকম হবে ওই দেশের সাথে, এই যে ব্যাপারটা, এটাই কি? এটাই হইলো আমাদের কূটনৈতিক সম্পর্ক। এটা আমাদের কি? কূটনৈতিক সম্পর্ক। আমরা একটু দেখে নিব। তারপরে 22 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের সিনেটে সাংস্কৃতিক বিষয়ে স্বীকৃতি দেওয়া হয় বাংলা নববর্ষ। আমরা কিন্তু জানি একটা ব্যাপার, সাম্প্রতিকের ক্ষেত্রে যেটা হাইলাইট থাকে সেটা বেসিক থেকে কোশ্চেন আসে। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বাংলা নববর্ষ শুরু করে কে, বাংলা নববর্ষ শুরু হয় কবে, এই যে ব্যাপারগুলো সম্রাট আকবরের সাথে সম্পর্কিত, এটা আমরা ওখান থেকে দেখে নিব। তারপরে যদি আমি দেখাই এখানে, আচ্ছা ভারত সংক্রান্ত ইনফরমেশন আমাদের এবার আসবে না, পাকিস্তান সম্পর্কেও তারা দেবে না। তারপরে আমরা দেখবো বৃহত্তম গবেষণাগার স্কয়ার কিলোমিটার অ্যারে অবস্থিত কোথায়? দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায়। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া অবস্থান করতেছে SKA। ব্যাপারটা হইলো যে আমরা কিছু কিছু সময় দেখি এমন এমন সাম্প্রতিক আসে যেটা সাথে আমরা পরিচিতই না, এটা আসলে কই থেকে করে। টিচারদের অনেক ভালো একটা অভ্যাস হইলো পত্রিকা পড়া, তারা নিয়মিত পত্রিকা পড়ে, তো পত্রিকা থেকে একটা নোট করে রাখে যে আমি যখন কোশ্চেন করবো তখন এটা নোটের মধ্যে এটা ঢোকাই দিয়ে রাখবো। তো এইরকম ব্যাপারগুলো এখানে ইনক্লুড করা আছে। এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের শীর্ষ দেশ চীন। এই যুক্তরাষ্ট্রের অভিবাসনের কিন্তু অনেক বেশি আলোচনা আছে, ভারতীয় ব্যক্তি যারা ছিল ওখানে তাদেরকে যে দড়ি বেঁধে পায়ে শিকল লাগিয়ে এরকম করে পাঠিয়ে দিয়েছিল আর কি। আর এখানে সবচেয়ে বেশি কারা রয়েছে? সবচেয়ে বেশি রয়েছে চীন, সবচেয়ে বেশি রয়েছে চীন। সম্প্রতি দক্ষিণ এশিয়ায় স্বর্ণের খনি সন্ধান পাওয়া যায় পাকিস্তানে। পাকিস্তানে কি পাওয়া গেছে? স্বর্ণের খনি। আর এই স্বর্ণের খনি পাওয়া গেছে, আর এখন এখানে চলে আসবে কে? আচ্ছা আমি মেসেজ অপশনটা অফ করি, ভাই আপনারা এত মেসেজ করেন। ওকে, এখন চুপচাপ থাকবে সবাই, ক্লাস করেন এখন ভালোভাবে। আচ্ছা, তো সম্প্রতি দক্ষিণ এশিয়ায় স্বর্ণের খনি পাওয়া গিয়েছে কোথায়? পাকিস্তানে। পাকিস্তানে স্বর্ণের খনি পাওয়া গিয়েছে। আর স্বর্ণের খনি যেখানেই পাওয়া যাবে সেখানে কি হাজির হবে? আমেরিকা হাজির হবে। আমেরিকা এখন এসে বলবে যে পাকিস্তানে তো নারীদের উন্নয়ন নাই, পাকিস্তানে তো শিশুদের উপর নির্যাতন করা হচ্ছে, নারী অধিকার নাই, এত এত কিছু বলবে তারা। এরকম করে চলে আসবে কোথায়? এখন তারা পাকিস্তানে চলে আসবে। আমেরিকার কাজই এটা। বাট আমেরিকা কিন্তু কখনোই নারী নেতৃত্বকে প্রেফার করে না তারা, তারা জানে যে একটা দেশ পরিচালনা করার ক্ষেত্রে পুরুষ লাগবে। এখানে মেন্টাল ইয়েকে ভোট দিয়েছে সবাই, ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, তাও কিন্তু নারীকে ভোট দেয় নাই। আচ্ছা যাই হোক, বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নাম থ্রি জর্জেস বাঁধ। থ্রি জর্জেস বাঁধ, যেটা তিব্বত চীনে অবস্থান করতেছে। আর আমরা জানি তিব্বত কিন্তু চীনের অংশ, তিব্বত কিন্তু চীনের অংশ, চীন কিন্তু তিব্বতের উপর অধিকার অর্জন করেছে। আচ্ছা, রিমেইন ইন মেক্সিকো নীতি কোন দুটি দেশের সাথে সম্পর্কিত? মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
রিমেইন ইন মেক্সিকো, যুক্তরাষ্ট্র সবসময় চাই মেক্সিকোকে তার মধ্যে নিয়ে আসার এই যে ব্যাপারগুলো, তারপরে একটু দেখবো এগুলো কিন্তু আন্তর্জাতিক কোশ্চেন। রিমেইন ইন মেক্সিকো, ইন্টারন্যাশনাল রিলেশনস এর কোশ্চেন, এগুলো কিন্তু ডিতে আবার আসতে পারে। ডির অন্যতম সাবজেক্ট কি? ডির অন্যতম সাবজেক্ট হলো ইন্টারন্যাশনাল রিলেশনস, তো এই টাইপ কোশ্চেন কিন্তু সেখানে দিতে পারে। বিশ্বে প্রথম মানুষ বনাম রোবট ম্যারাথন অনুষ্ঠিত হবে কোন দেশে? চীনে। চীন এমন কিছু নাই যে সেটা প্র্যাকটিক্যাল করে না, সেটা প্র্যাকটিস করে না, মানে সবকিছুতেই তারা এগিয়ে থাকার চেষ্টা করে আর কি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, 21 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের নির্বাচিত 72তম পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে কে? মার্কো রুবিও। আমাদের কিন্তু একটা ব্যাপার, সবাই পৃথিবীর সবাই কিন্তু তাকিয়ে থাকে যুক্তরাষ্ট্রের দিকে, যে যুক্তরাষ্ট্রে এখন কোন নেতৃত্ব আসবে। আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বের উপর নির্ভর করে ওয়ার্ল্ড পলিটিক্স, জিওগ্রাফি তার উপর নির্ভর করে, কিন্তু জিওগ্রাফিক্যাল বিভিন্ন ম্যাটার গুলো আমরা ইতিমধ্যে দেখতে পারতেছি যে ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলে ফেলছে যে $29 মিলিয়ন দেওয়া হয়েছে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য। এখন এটা খোলাসাভাবে কিছু বলেনি তারা, আমরা দেখি এ সম্পর্কে কি জানা যায়। আচ্ছা, 25 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করা 29তম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে কে? পিট হ্যাগসেট। প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে পররাষ্ট্র মন্ত্রী, এনারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পররাষ্ট্র মন্ত্রীর দ্বারাই কিন্তু এই যে ফরেন পলিসি যেটা, এটা কিন্তু হয়ে থাকে, তার উপর নির্ভর করে এটা। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের কোন দেশে পবিত্র কোরআন অবমাননার দায়ে মামলা হয়? ডেনমার্কে। ভাই ব্যাপারটা হইলো, নাস্তিক আছে বা অন্যান্য যারা আছে তাদের কিন্তু যার সমস্যা কোনটা নিয়ে? সমস্যা তাদের ইসলাম নিয়ে, বলা চলে যে ইসলাম ফোবিয়া, তাদের সমস্যা জাস্ট ইসলাম নেই। বাট অন্যান্য ধর্মের মধ্যে যে এত এত কুসংস্কার আছে, উল্টাপাল্টা কি করতেছে না করতেছে, এগুলো তাদের কোনো প্রবলেম নেই। জাস্ট কিনে সমস্যা, ইসলাম নিয়ে সমস্যা, এগুলোকে নাস্তিক বলে না, এদেরকে বলে কি? ইসলাম বিরোধী, এরকম বলে থাকেন। আচ্ছা, 10 থেকে 11 জানুয়ারি 2025 চীনের কুনমিং শহরে শান্তি আলোচনায় মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় কোন সংগঠন? মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি, মিয়ানমার। এখানে একটা অনেক বড় পলিটিক্স করতেছে। চীন কখনোই কিন্তু চাইবে না মিয়ানমার কার সহযোগিতা নেক? আমেরিকার সহযোগিতা নেক। চীন, তারপরে মিয়ানমার, এগুলো কোথাকার রাষ্ট্র? মিয়ানমার আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার। তারা সবসময় চেষ্টা করবে কি আমাদের সমস্যাগুলো আমরা কন্ট্রোল করে রাখবো, এরকম যে ব্যাপারটা। এই জন্যই আসলে যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে চীন। এটা আমরা একটু দেখবো এখান থেকে। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি পাসপোর্ট সূচক 2025, আমার 2 নম্বর স্লাইড যেটা আছে এখানে সবগুলো সূচক দেওয়া আছে। এগুলো সূচকের মধ্যে কোনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেই থাকে, ওইটা আমরা পড়বো, সমস্যা নেই। হেনলি অ্যান্ড পাসপোর্ট সূচকে 2025 সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক কোন দেশের? সিঙ্গাপুর। সিঙ্গাপুরের পাসপোর্ট সবচেয়ে বেশি শক্তিশালী, আর বাংলাদেশ সেখানে সেঞ্চুরি করে আছে। আচ্ছা, যাক, তারপরে আমরা দেখি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2025 অনুযায়ী সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান কত? 35তম। র্যাঙ্কিং এর যে ব্যাপারটা, এখানে নেগেটিভ কখনোই পরীক্ষায় দেবে না, নেগেটিভ কিন্তু কখনোই পরীক্ষা দেবে না। আমি যদি বলি 46তম বিসিএস এর কথা, 46তম বিসিএস এর আগে দুইটা বিষয় নিয়ে ওখানে চলে আসছিল সূচকের ব্যাপারটা। একটা, আমাদের ঢাকায় যে এত বায়ু দূষণ হচ্ছে, এখানে ঢাকা এততম হয়েছিল। আর একটা আসছে কি, যে দুর্নীতিতে অবস্থান করতেছে আফগানিস্তান প্রথম সারির দিকে। প্রশ্ন আমাদের নেগেটিভিটি না দিয়ে আফগানিস্তানের দিছে। ভাই, আফগানিস্তানের বর্তমানের অবস্থা বাংলাদেশের 1000 গুণ ভালো, তারা এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মিডিয়ার চোখে বা ইউরোপীয়দের চোখে দুর্নীতি হচ্ছে, অন্যায় অবিচার হচ্ছে, মানে যে অন্যায় অবিচার হচ্ছে এমন কিন্তু না আসলে, বাট বাংলাদেশে তা দেয় নাই, তারা অন্যদের তারা দিচ্ছে। তো সেইখান থেকে বা অন্যান্য প্রেক্ষাপট অনুযায়ী বাংলাদেশের নেগেটিভিটি নিয়ে কখনোই তারা কোশ্চেন করে না, তাহলে নেগেটিভিটি তারা কোশ্চেন দিয়ে থাকে না। তো আমরা জাস্ট পজিটিভ যেগুলো আছে এগুলোই দেখবো ভালোভাবে। আচ্ছা, আর ফায়ার পাওয়ার র্যাঙ্কিং এ কে প্রথমে থাকবে? এখানে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র তো প্রথমে থাকবে, তাই না? এদেরকে তো প্রথমে থাকা উচিত। বাট পরমাণু বিভিন্ন যে অস্ত্রগুলো, এগুলো আবার সবচেয়ে বেশি আছে রাশিয়াতে, যুক্তরাষ্ট্র প্রকাশ করে না। যুক্তরাষ্ট্রের কাছে তো অবশ্যই আছে। আবার ইতিমধ্যে তোমরা যদি নিউজ দেখে থাকো, সৌদি আরবও কিন্তু মিসাইল, তারপর আরো বিভিন্ন ক্ষেপণাস্ত্র এগুলো কিন্তু জমা করা শুরু করে দিয়েছে। সৌদি আরব আসলে দুইটা দিক নিয়ে অনেক বেশি কাজ করতেছে। একটা হইলো যে তাদের তেল যদি না থাকে তারা যে অচল হয়ে যাবে, এমন যেন না হয়, এমন যেন না হয়, তার জন্য তারা সৌদি আরবকে পর্যটন কেন্দ্র বানাচ্ছে। এই জন্য এত সিনেমা হল, এত দালান বিল্ডিং, এই সে অনেক কিছু, এটা কিন্তু তার অন্যতম একটা কারণ। আর একটা কারণ হইলো কি, সামরিক শক্তিতেও তারা যেন এগিয়ে থাকে, কোন দেশের কথা শুনে তারা যে চুপ করে থাকবে, তার কথা মেনে নেবে, এমনও যাতে না হয়। এই জন্য তারা কিন্তু এই কাজ করা শুরু করে দিচ্ছে। অলরেডি আমেরিকার মাথার মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে যে এত অস্ত্র এরা কি করবে, এরা রাখতেছে কেন, এই জমা করতেছে। সৌদি আরব কাজটা অনেক ভালো করতেছে, বাট এই যে সিনেমা হল এই সেই, এইটা খারাপ আছে। আচ্ছা, 2024 সালের বিশ্ব ডাক ইউনিয়নের সূচক অনুযায়ী শীর্ষ দেশ জার্মানি ও সুইজারল্যান্ড, বাংলাদেশ 68তম।
বাংলাদেশের প্রথম নারী হিসেবে অনূর্ধ্ব-19 নারী বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সাতিরা জাকির জেসি। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমাদের 1 নাম্বার যে পিডিএফ যেটা আছে না, এই 1 নাম্বার পিডিএফ মানে পিডিএফ নাম্বার 3 যেটা আমি যেটা পড়ালাম এখন, এখান থেকে জাস্ট এই কয়েকটা ইনফরমেশন আপনি দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। পিডিএফটা আমাদের 3 পর্যায়ে সাজানো আছে। তো একটা আমাদের কমপ্লিট। আমরা এখন নেক্সট যে আরেকটা আছে এটা আমরা দেখবো, চলো। আর আমি ক্লাস পর সবার প্রশ্ন নিব, কোনো সমস্যা নেই, যেহেতু আমি এখন আপনাদের একবার চুপ করাই দিছি আর কি। সাম্প্রতিক যেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে ইনশাল্লাহ এগুলোর মধ্য থেকে কমন চলে আসবে, সো এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো টেনশন নাই। আর 21শে পদক যেটা আছে ওটা পিকচার অ্যাড করে দেওয়া হবে, ওটা থেকে একটু ভালোভাবে দেখে নেবো আমরা। 21শে পদক যেটা কোশ্চেন যদি আগে না করে থাকে তাহলে 21শে পদক থেকে প্রশ্ন একটা করবে, বিকজ এটা দিয়ে থাকে আর কি মাঝে মধ্যে। আর যদি প্রশ্ন আগেই করে ফেলে তাহলে দেবে না, বিকজ যেহেতু এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরো বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে, তো এই জন্য আসলে প্রশ্ন আগেই করে সবকিছু ক্লিয়ার করবে। আপনারা হয়তোবা জানেন, জানেন কিনা জানি না, বাট আমাদের সময় যখন পরীক্ষা হয়েছে বা তারপরের যখন পরীক্ষা হয়েছে, মানে যখন চট্টগ্রামে পরীক্ষা হয়েছে তখন কি জানেন, পরীক্ষার আধা ঘন্টা আগে কোশ্চেন ছাপাইয়ে দিয়ে দিছে কিছুক্ষণ, মানে কোনো কোনো সময় 10 মিনিট 15 মিনিট আগে, মানে কোশ্চেন নিয়ে আসে এখনো গরমে আছে, মানে এরকম একটা অবস্থা। আগে কখনোই ছাপাইতো না তারা, মানে কেউ জানতোই না যে কোন পেপারটা সিলেক্ট করা হয়েছে, এই 10-15 মিনিট আগে আচ্ছা এটা সিলেক্ট, এখন এটা। বাট এবার তো এরকম হবে না, এবার আগেই পাঠানো হবে সবকিছু। আচ্ছা, আমরা এখন দেখবো আমাদের যে বিভিন্ন ধরনের যে সম্মেলন গুলো আছে, সম্মেলন দেখবো, আর জুলাই বিপ্লব যেটা আছে ওইটা দেখবো। মেইন জুলাই বিপ্লবের চাইতে আমার মনে হয় যে আমাদের হৃদয় তরুয়া বা ফরাদ হোসেন এই দুটার মধ্যে থেকে কোশ্চেন আসা উচিত। আচ্ছা, জি জি, চট্টগ্রামের এইরকমই করা হয়তো, আপনারা ওয়াও খেয়ে লাভ নাই। 29তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন। জলবায়ু আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জলবায়ু থেকে প্রশ্ন আসে। আচ্ছা, তো জলবায়ু দেখবো আমরা। তো দেখেন ভাই, কোশ্চেন যদি কঠিন করতে চাই তাহলে তারা তারিখ উল্লেখ করে দেবে, বাট এটা স্মার্ট কোশ্চেন না। স্মার্ট কোশ্চেন হইলো সম্মেলনটা কোথায় হয়েছে, বাকু আজারবাইজান, এখান থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো আমি বলবো আপনার যদি এগুলো আগে থেকে ভালোভাবে পড়া না হয়ে থাকে, হয় আবার তোরা রিয়েক্ট দেওয়া শুরু করলি, মানে দাঁড়া রিয়েক্ট বন্ধ করে দিচ্ছি, রিয়াকশন শেষ। আচ্ছা, তো এই যে ব্যাপারটা আর কি, তো যদি কঠিন কোশ্চেনটা কঠিন করে তাহলে কোথায় কোথা থেকে করতে পারে, তারিখ ওয়াইজ করতে পারে। আর যদি কোশ্চেনটা নর্মালি করে থাকে তাহলে কি করবে, স্থান উল্লেখ করে করবে। আর আপনি যদি কেবল নতুন পড়তেছেন, এইটা যে আপনার তারিখ টারিখ কোনো কিছু মনে নেই, তাহলে বলো ভাই স্থানটা পড়েন, কারণ তারিখ পড়তে যে সাল পড়তে যে আপনি অন্যান্য গুলো আরো আপনার কম প্রিপারেশন হয়ে যাবে, লেস হয়ে যাবে। সো আপনি কি করবেন, আপনি জাস্ট স্থানটা ভালোভাবে পড়বেন। কপাল ভালো হলে কমন পেয়ে যাবেন, আর না ভালো হলে ওইটা চলে আসবে। আচ্ছা, যাই হোক, স্থানটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকের আমার কাজ বা আমার দায়িত্ব দেওয়া হয়েছে ক্লাসের জাস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো এটা দেখানোর, দীর্ঘ একটা ক্লাস নেওয়াও না, কোনো কিছু ডিটেলস বোঝানোও না। আচ্ছা, G0 যে এটা আমাদের দেখতে হবে। G0 আর 30 এই দুইটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 30 আমরা একটু পর আলোচনা করতেছি, আমরা এখন G0 দেখবো। G0 আসলে কি, 13 নভেম্বর 2024 সালে 4টি ছোট কার্বন নেতিবাচক দেশ এক হয়ে এটা গঠন করে, মানে যাদের নেট কার্বন ছাড়ার যে পরিমাণ এটা আসলে অনেক বেশি কম, যাদের তারা এই কাজটা করেছে। আচ্ছা, তো এর মধ্যে কারা কারা আছে, এর মধ্যে আছে ভুটান, মাদাগাস্কার, পানামা, সুরিনাম। তোমরা যারা পিডিএফ আছে বা বই আছে বা ক্লাস করেছো তারা কিন্তু অলরেডি জানো যে ভুটান কিন্তু কার্বন নিঃসরণের দিক দিয়ে একেবারে লেস, কার্বন মুক্ত দেশ বলা হয় এই ভুটানকে। নিষিদ্ধ ধূমপান নিষেধ। ভাই দেখো, তুমি স্মোক করো ঠিক আছে ভাই, তোমার জীবন তুমি যেভাবে ইচ্ছা কাটাও, আই ডোন্ট কেয়ার। ভাই জনসম্মুখে কেন ধূমপান করে তুমি আর একজনের ক্ষতি করবা, এটা তো আসলে পসিবল না, তাই না? এটার ভিতরে কিন্তু আইনও আছে, বাট এটা কিন্তু বাংলাদেশে বাস্তবায়ন করা হয় না। আমি যদি একটা গল্প বলি জাস্ট 15 সেকেন্ড, ওই ভাইটা এখন জেলে আছে। তো দেখো ব্যাপারটা কি, আর প্রথমের দিকে তুমি যদি হলে থাকতে চাও আর কি, তোমাকে জোর করে, এই যে তোমরা দেখো না মাঝে মধ্যে, আচ্ছা আবার বলবে অনেকে যে ভাই রাজনীতি নিয়ে বেশি কথা বলেন, এই যে হাসনা, তারপর সার্জিস, এই যে এদের কিন্তু ছাত্রলীগের অনেক পোস্ট করা আছে, এগুলো তোমরা দেখো না মাঝে মধ্যে চলে আসছে সামনে। ভাই হলে থাকতে গেলে জোর করে নিত। আমি পোস্ট করছিলাম না, র্যাক দেওয়া হয়েছে পর্যন্ত, যে কারা কারা পোস্ট দেয় নাই তারা এখন দাঁড়াও, কেন পোস্ট দাও না, কি হয়েছে না হয়েছে, ভাই প্রচুর কোশ্চেন করতো তারা। এরকম যে অবস্থা, এগুলো জোর করে না হয়তো। তো ওই ভাই রুমে আসছে, রুমে আসার পর স্মোক করতেছে আর বলতেছে আচ্ছা তোদের কি স্মোক করলে এখানে সমস্যা হবে? ভাই তুই হইলি সিনিয়র, তোর একটা কমন সেন্স থাকা উচিত। আমি তোকে বলবো যে না আমরা নন স্মোকার, আমরা কিভাবে বলবো, সিনিয়র বলা তো জানা না, ভাই সমস্যা নেই আপনি করেন, এরকম যে ব্যাপারটা আর কি। আচ্ছা, তো এই যে ব্যাপারগুলো এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভাই তোমার নিজের লাইফ তুমি নষ্ট করার সমস্যা নেই, তোমার জন্য তুমি আরেকজনের লাইফ কেন নষ্ট করবা, এটা কিন্তু ঠিক না, বাট সাদিয়া সেটা আসলে বোঝে নাই। আচ্ছা, মাদাগাস্কার, ভুটান, পানামা, সুরিনাম, এই চারটা দেশ, এই চারটা দেশ কি করছে, চারটা দেশ একত্র হয়ে G0 গঠন করেছে COP29-এ। প্রশ্ন আসতে পারে G0-এর মধ্যে নিচের কোন দেশটি রয়েছে, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে।
আচ্ছা, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন যেটা হয়েছিল, এই ৭৯তম অধিবেশনে 3-0 তত্ত্বের কথা বলা হয়েছিল। আর এই 3-0 তত্ত্বের মধ্যে কি কি আছে এটা আমাদের দেখতে হবে। শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, আর নিট কার্বন শূন্য, মানে কার্বনের ইমিশন যেটা, এটা শূন্যে নিয়ে আসা। তাহলে জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো নেট কার্বন এমিশন, এই তিনটা কিন্তু আমাদের জন্য এখানে গুরুত্বপূর্ণ। এটা একটু মার্ক করে নাও, বা তোমার কাছে পিডিএফ থাকলে ওইরকম করে একটু পড়ে নিও। তারপরে হইলো টেকসই উন্নয়নের কথা বলা হয়েছে। এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমি নর্মালি বুঝাই টেকসই উন্নয়ন বলতে আসলে কি বোঝানো হয়। টেকসই উন্নয়ন, ধরো আমি নির্দিষ্ট একটা উন্নয়ন করব, এই উন্নয়নের কারণে যেন ভবিষ্যৎ প্রজন্মের কোনো সমস্যা না হয়, আর এই উন্নয়ন যেন একেবারে স্বল্প না হয় যে কয়েকদিনের মধ্যে বা ধ্বংস হয়ে যাবে, এমনও যেন না হয়, আর এই উন্নয়ন যেন পরিবেশের উপর কোনো প্রভাব না ফেলে। এটাই হইলো টেকসই উন্নয়নের মূল কথা, যে তোমার দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের কোনো ক্ষতি করা যাবে না। এটাই কি টেকসই উন্নয়নের মূল কথা। আচ্ছা, যাই হোক, দেখো টেকসই উন্নয়নের এখানে কিছু লক্ষ্যমাত্রা দেওয়া আছে, 17টা লক্ষ্যমাত্রা দেওয়া আছে। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি যেটা যেটা বলে একটু মার্ক করে নাও, সবগুলোই তো পড়বা, একটু মার্ক করে নাও। সেটা হইলো আমাদের টেকসই মহাসাগর, জলবায়ু। তারপরে আমাদের হইলো এখান থেকে, আচ্ছা এই একটু ডাক দাও, এই দুইটা জলবায়ু বিষয় আর টেকসই মহাসাগর, এটা লিখে রাখো যে SDG 3 আর SDG 13 আর SDG 14, এই দুটো আমার জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আমি দেখাই, চলো উপরের দিকে। উপরের দিকে আমাদের এখানে আসবে হইলো এই যে ক্ষুধা মুক্তি, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা। আর একটা আসবে হইলো আমাদের, এর আগে পরীক্ষায় আসছিল, এটা এই যে সুপ্রিয় পানি। এই যে কয়টা আছে না, 1 2 3 4, আগে দুইটা দাগাইলাম, এই 6টা একটু প্লিজ ভালোভাবে দেখে নাও। প্লিজ একটু ভালোভাবে দেখে নাও। SDGর যে 17টা লক্ষ্যমাত্রা আছে, এই 17টা লক্ষ্যমাত্রা প্লিজ তোমার সবগুলোই পড়তে হবে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কোশ্চেন করে থাকে যে নিচের কোনটি SDG এর লক্ষ্যমাত্রা, বা নিচের কোনটি SDG এর লক্ষ্যমাত্রা নয়, এরকম করে প্রশ্ন চলে আসে। যদি বলে নিচের কোনটি নয়, তাহলে 3টা দেবে, একটা থাকবে না। আর যদি বলে নিচের কোনটি, তাহলে 3টা যেটা থাকবে সেটা আসলে সঠিক নয়, একটা সঠিক দেওয়া থাকবে এখানে। তো এটা একটু ভালোভাবে পড়ে নেবো আমরা। এটা আমরা 3 স্টার দিয়ে নেই, তোমার বইতেও আছে, বা অন্য কোথাও আছে, বা পিডিএফ এও আছে, এখান থেকে তুমি একটু পড়ে নেবা। আপাতত দাগায় নাও, পিডিএফ যখন দিয়ে দেওয়া হবে তখন ওটা পড়ে নিতে পারবা, কোনো সমস্যা নেই। তারপরে ন্যাম, মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। ন্যামের কিন্তু কোনো কি নাই, স্পেসিফিক ভাবে সদর দপ্তর নাই। এই ন্যাম সম্মেলনটা কবে হয়েছিল? ন্যাম সম্মেলনটা আসলে অনেক আগে হয়েছে, এটা সম্প্রতি না, আমার এই জন্য গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। জাস্ট মনে রাখিও, ন্যামের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান, আর ন্যামের বর্তমান সদস্য 121। এই দুইটা একটু এখান থেকে আমরা মনে রাখবো। তারপরে আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন, আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন, এটা আমরা একটু দেখবো। আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলন কোথায় হয়েছে এটা মনে রাখবো আমরা, আদিস আবাবা, ইথিওপিয়া। বর্তমান সদস্য দেশ 55টি। আর আফ্রিকান ইউনিয়ন নামের মধ্যে আসলে আমরা মতো খুঁজে পাচ্ছি যে আফ্রিকাকে নিয়ে কাজ করবে এই শীর্ষ সংস্থাটি। আচ্ছা, আমি একটু দেখাই দিয়ে যাই, তোমার পরীক্ষার সময় তোমার নিজে পড়তে হবে এখন। এখন ধরে ধরে এরকম করে পড়ানোর সময় নাই, সত্যি কথা বলতে। ডাব্লিউইএফ, ডাব্লিউইএফ এর সদর দপ্তর কোথায়, এটা কোথায় হয়েছে, এটা জানলেই জাস্ট হয়ে যাবে। সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ড। স্থান কোথায়? এটা হয়েছিল দাভোস, সুইজারল্যান্ড। এই দুইটা ইনফরমেশন এখান থেকে আমরা দেখে নেব। তারপরে আসিয়ান, আসিয়ানটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কজ সাউথ ইস্টের একমাত্র একটা গুরুত্বপূর্ণ সংস্থাই হইলো আসিয়ান। আসিয়ানের পূর্ণরূপটা আমাদের ভালোভাবে দেখে নিতে হবে, পূর্ণরূপটা ভালোভাবে দেখে নিবা। আর এটা আসলে মোটামুটি অনেক আগেই হয়েছে, তেমন একটা গুরুত্বপূর্ণ না। আসিয়ানের পূর্ণরূপটা আমরা দেখে নেব। তারপরে ব্রিক্স শীর্ষ সম্মেলন, ব্রিক্স থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি প্রশ্ন চলে আসছে। সর্বশেষ ব্রিক্স এর সদস্য কোন দেশ? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া সর্বশেষ সদস্য দেশ, এটা কিন্তু প্রশ্ন আসতে পারে। আর ব্রিক্স নিয়ে আমাদের যে ইয়ে আছে না, সাজেশন পার্ট যেটা দেওয়া আছে, এর মধ্যে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়েছে, কখন ব্রিক হয়েছে, কখন ব্রিক্স হয়েছে, একবার হুবহু কিন্তু আলোচনা করা আছে। হুবহু প্রশ্নটাই ঢাবিতে চলে আসছিল, যারা পরীক্ষা দিয়েছিলে কমন পাইছিলাম। আচ্ছা, তারপরে ন্যাটোর শীর্ষ সম্মেলন। ন্যাটো আর ইউরোপীয় ইউনিয়ন দুটো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে ডিটেলস সাজেশন পার্ট থেকে পড়ে নেবা। ইউরোপীয় ইউনিয়ন থেকে ডিটেলস সাজেশন পার্ট থেকে পড়ে নিবা। বি ইউনিটের জন্য আসলে ইন্টারন্যাশনাল পার্টটা অ্যাভয়েড করলে চলে, বাট একেবারে বেশি অ্যাভয়েড করা যাবে না, বাস বিভিন্ন সময় প্রশ্ন দিতে পারে, মন চাইছে দিয়ে দিল, তো কিছু তো করার থাকবে না তখন। তো ন্যাটো, যার পূর্ণরূপ কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার সদর দপ্তর কোথায়? ব্রাসেলস, বেলজিয়াম। আর ন্যাটো সম্পর্কিত নর্মাল যে ইনফরমেশন, সেটা কি আমাদের ন্যাটোভুক্ত মুসলিম রাষ্ট্র তুরস্ক ও আলবেনিয়া, তুরস্ক ও আলবেনিয়া। সাম্প্রতিকের মধ্যে কি কি কাহিনী হয়ে থাকে? সাম্প্রতিকের মধ্যে কাহিনী হয়ে থাকে, হয় সাম্প্রতিক রিসেন্ট যে ঘটনা ঘটছে সেইটা থেকে ডিটেলস কোশ্চেন করবে, না হয় কোথায় কোশ্চেন করবে তার বেসিক থেকে কোশ্চেন করবে।
নাহলে বেসিক থেকে কোশ্চেন করবে, হয় যে ঘটনা ঘটছে সেখান থেকে কোশ্চেন করবে ডিটেলসে, নাহলে কোথা থেকে করবে, বেসিক থেকে করবে। এটা আমরা একটু দেখে নেব। আর এই ন্যাটোটা অনেক বেশি আলোচনায় ছিল, বাট এখন তেমন একটা আলোচনায় নাই। ন্যাটোর বর্তমান সদস্য কতটি দেশ? 32টি দেশ, সর্বশেষ সদস্য সুইডেন। আর এই ন্যাটোর সদস্য নেওয়ার জন্য ইউক্রেনের সাথে রাশিয়ার এত এত ঝামেলা। কজ ইউক্রেন যদি ন্যাটোর সদস্য হয়ে যায়, তাহলে কৃষ্ণ সাগর যেটা ছিল, আশেপাশের আরো যে সাগরগুলো আছে, এগুলোর উপর ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তারা কি করবে? আধিপত্য বিস্তার করবে। আর যার কারণে রাশিয়া চাচ্ছিল না, কারণ রাশিয়ার নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে এই বিষয়গুলো। এই জন্যই রাশিয়া চায় নাই, যার জন্যই রাশিয়া আর ইউক্রেনের মধ্যে এই যুদ্ধগুলো সংঘটিত হয়েছিল। তারপরে D8 যেটা ডেভেলপিং 8, উন্নয়নশীল যে দেশগুলো আছে এগুলো নিয়ে কাজ করা হয় আর কি। D8 প্রশ্ন আসতে পারে, D8 এর পূর্ণরূপটা কি, এটা দিতে পারে এখান থেকে, গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা দেখি বর্তমান সদস্য কয়টা আছে, এটা আমরা একটু প্লিজ দেখে নেবো এখান থেকে। তারপরে গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পভার্টি। আচ্ছা, এশারের আজান দিচ্ছে, তো যারা প্লিজ নামাজ পড়বেন নামাজে যান, সমস্যা নেই, ক্লাস রেকর্ড থাকবে পরে করে নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন ক্লাস আসলে ব্রেক দেওয়া এরকম করে যাবে না, এটা আসলে পসিবল না, ক্লাস শেষে আমরা নামাজটা পড়ে নিব। গঠিত হয় 18 নভেম্বর 2024 সালে গ্লোবাল অ্যালায়েন্স এগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পভার্টি। উদ্দেশ্য কি? বৈশ্বিক ক্ষুধা ও দারিদ্র মোকাবেলা করা। সদস্য দেশ 148টি, যেটা বাংলাদেশ কি হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে আর কি। বাংলাদেশ 25টা সদস্য ও জোটটির বোর্ড অফ চ্যাম্পিয়ন্স এর দেশের মধ্যে পড়ে গেছে বাংলাদেশ। এই জন্যই আসলে এটা গুরুত্বপূর্ণ। আমি আসলে এমন এমন বিষয়গুলো নিয়ে আসার চেষ্টা করছি এখানে, যে বিষয়গুলো আলোচনায় আছে, আর আলোচনায় যেগুলো আছে সেখান থেকে কোশ্চেন করবে, যেগুলো আলোচনায় আছে সেখান থেকেই কোশ্চেন করবে। দেখেন, যদি আমরা বলি আর কি, যেগুলো আলোচনায় ছিল সেখান থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছে এর আগে। তারপরে বে অফ বেঙ্গল, যেটা আমাদের লাগতেছে না, এটাও আমাদের লাগবে না। জাতিরোধ প্রতিরোধ কনভেনশন আমাদের লাগবে না, আমরা যে কটা পড়ছি মোটামুটি আমাদের হয়ে গেছে। কপ এটা লাগবে আমাদের, কপ 29 যেটা, এটা লাগবে। 27টা আমাদের লাগবে না। কপ 29 এটার কোথায় অনুষ্ঠিত হয়েছে? বাকু, আজারবাইজান। কপ সম্মেলন বলা হয় তাকে, যার পূর্ণরূপ কি আমাদের? কনফারেন্স অফ দ্য পার্টিস। মাঝে মধ্যে কিন্তু প্রশ্ন চলে আসে, বিগত প্রশ্ন কিন্তু এটা, যে কপ এর পূর্ণরূপ কি? কনফারেন্স অফ দ্য পার্টিস। তো কপ 29 যে সম্মেলন, যে এটা সংগঠিত হয়েছে কোথায়? বাকু, আজারবাইজান। বাকু, আজারবাইজান এটা সংগঠিত হয়েছিল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। তারপরে কপ 29 এর যে আলোচ্য যে বিষয়গুলো, তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে এইটা। এই যে এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির সীমা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার চেষ্টা। আর তাপমাত্রা বৃদ্ধির কারণে জলবায়ু পরিবর্তন হয়। তাপমাত্রা বৃদ্ধির কারণে কিন্তু অ্যান্টার্কটিক বা আশেপাশে যে অঞ্চলগুলো আছে বরফ গলে যাচ্ছে, যার কারণে কিন্তু ডুবিয়ে যাইতে পারে। মালদ্বীপের অবস্থাও কিন্তু খারাপ, নিশ্চিহ্ন হয়ে যাবে যে কোনো সময়। তো এই যে ব্যাপারটা, তাপমাত্রা বৃদ্ধির সীমা 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার চেষ্টা, এটা একটু মার্ক করে রাখিও, এখন লিখে রাখো, পিডিএফ দেওয়ার পর এখান থেকে পড়ে নেবা ভালোভাবে। আচ্ছা, তারপরে বিভিন্ন সংস্থার বর্তমান প্রধান, এটা আমাদের একটু জাস্ট এক নজরে দেখে নেবা। জাস্ট এখন পর্যন্ত কোনোটাতেও আসে নাই, বাট যে কোনো সময় দিয়ে দিতে পারে। আর তোমাদেরকে যখন পিডিএফ দেওয়া হবে তখন সালতামামি যেটা আছে, এই যে এইটা, এখান থেকে আমি এমসিকিউ যেগুলো আছে গুরুত্বপূর্ণ, আমি ক্রেডিট অবশ্যই দিয়ে দেবো। এমসিকিউ গুলো আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে, জাস্ট এক নজরে তোমার দেখার জন্য। তো এমসিকিউটা আমি পিডিএফ করে তোমাদের ওখানে দিয়ে দিবো আর কি। তো ওখান থেকে একটু পড়ে নিও, যে সাজেশনটা তোমাদের দেওয়া হবে আর কি, মানে এই যে আমাদের রিসেন্ট সাজেশন যেটা, ড্রাইভ লিঙ্ক যেটা, ওখানে ওটাও থাকবে, ওটাও একটু পড়ে নেবা, মানে এমসিকিউ ফাইলটাও পড়ে নেবা। এগুলো পড়বা, এমসিকিউ পড়বা। আমরা আসলে তোমাদেরকে ছেড়ে দিচ্ছি না, যত যা লাগবে আমাদের কাছে সর্বোচ্চ আমরা চেষ্টা করতেছি যাতে তোমার ইউনিভার্সিটিতে টপ করো। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটু এক নজরে দেখে নেবো, তাহলে হয়ে যাবে এখান থেকে। তারপর গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া আছে, এটা আমরা দেখি। সর্বশেষ অপেক ত্যাগ করে, এটা আসলে অনেক আগের, এটা তোমাদের তোমরা যে সময় পরীক্ষা দিচ্ছ আর কি এখন, তার আগের ব্যাচে আসছিল যত সম্ভব। এটা অপেক অ্যাঙ্গোলা, এটা আমি নিজে পড়াইছিলাম, আমি ছোট করে নোটও করে দিয়েছিলাম, এটা আসছিল। তো গুরুত্বপূর্ণ সদস্য সেনজেনভুক্ত দেশ 29টি, সর্বশেষ যোগদান করেছে রোমানিয়া ও বুলগেরিয়া। আচ্ছা, তারপরে আমরা দেখবো হইলো বিমস্টেক। বিমস্টেক যেটা আমাদের একটা অর্থনৈতিক সংগঠন, এটা আমরা একটু দেখবো। বিমস্টেক এর সনদ কার্যকর হয়েছে 20 মে 2024 সালে। তেমন একটা গুরুত্বপূর্ণ না, বাট ব্রিক্সে 1 জানুয়ারি 2024 যোগদান করেছে কারা? 1 জানুয়ারি 2024 যোগদান করেছে ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান আর ইউনাইটেড আরব আমিরাটস। বাট এখানে আর্জেন্টিনারও কিন্তু যোগদান করার কথা ছিল, বাট আর্জেন্টিনা কিন্তু এখানে যোগদান করে নাই। আচ্ছা, ব্রিক্স এর সর্বশেষ 7 জানুয়ারি 2025 যোগদান করে কে? 2025 যোগদান করে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ ব্রিক্স। 2024 সালে বাংলাদেশ জাতিসংঘের 3টি অঙ্গ সংস্থার নির্বাহী বোর্ডের সভাপতি হয়। ইউএনডিপি, ইউএনএফপিএ, ইউএনওপিএস।
জাতিসংঘ সদর দপ্তর বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। বাংলাদেশের পজিটিভ দিক কিন্তু জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী। আচ্ছা, তারপরে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট, ভাই এটা প্লিজ মাথা ঠান্ডা করো, অর্থনৈতিক জোট আর বাণিজ্যিক জোট যেটা, দেখো ভাই বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, এইটা এবং WTO, এই দুইটাকেই ধরা হয়, বিভিন্ন লেখক বিভিন্ন সময় বিভিন্নটা দেয়, এন্ড পরীক্ষায় কখনোই দুইটা একসাথে আসা দেখা যায় না। কিন্তু এখন যদি দুইটা একসাথেও আসে, এই বর্তমান অনুযায়ী তুমি ভাই রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ যেটা আছে RCEP, এটাকে দাগাবা। বৃহত্তম বাণিজ্যিক জোট বলতে এখানকার বৃহত্তম বলতে আসলে বোঝানো হয় এখানে কত পরিমাণ টাকা বা মানি লেনদেন করা হচ্ছে, কত পরিমাণ বাজেট করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, এটা এই দিক দিয়ে এগিয়ে আছে কি RCEP। বাট RCEP যদি না থাকে WTO এটাকে দাগাবা। এখন তুমি যদি মনে করো যে ভাই আপনার কথা শুনে আমি RCEP দাগাবো, যদি WTO তখন যদি সঠিক নেয় তখন কি হবে, ভাই এটা আসলে পসিবল না, এটাই এখন সবচেয়ে বড়তে আছে, আর যদি কনফিউশন থাকে তাহলে দাগাবা না। আচ্ছা, আর অর্থনৈতিক জোট কোনটা, অর্থনৈতিক জোট হলো ইউরোপিয়ান ইউনিয়ন, এটা হলো অর্থনৈতিক জোট, আর এটা কি, এটা হলো আমাদের বাণিজ্যিক জোট। আচ্ছা, তারপর যদি দেখবে আমরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কবে, 19 জানুয়ারি 2024, এগুলো লাগবে না আপাতত। সর্বশেষ সদস্য এখান থেকে একটু দেখে নিও আমাদের ব্রিক্স, ইন্দোনেশিয়া, NDB, মিশর, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, অপেক, অপেকের হইলো কঙ্গো প্রজাতন্ত্র। এই যে অপেক নিয়ে আমাদের কিন্তু অনেক অনেক বেশি কনফিউশন হয়ে যায়, অপেকের রাজধানী কোথায়, ভাই অপেকের রাজধানী প্রথম ছিল কোথায়, প্রথম ছিল জেনেভা সুইজারল্যান্ড, পরবর্তীতে হইলো ভিয়েনা অস্ট্রিয়া। ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ সদস্য ক্রোয়েশিয়া, সেনজেন অঞ্চল বুলগেরিয়া, G20 আফ্রিকান ইউনিয়ন। G20 তে কিন্তু বর্তমানে কয়টা দেশ রয়েছে, বর্তমানে দেশ রয়েছে 19টা, আর দুইটা কি রয়েছে, দুইটা রয়েছে সংস্থা, মোট সদস্য কত, 21টা। G20 বাট সদস্য কয়টা, 21টা, 19টা হইলো দেশ আর দুইটা সংস্থা, কোন কোন সংস্থা, আফ্রিকান ইউনিয়ন আর ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন আর ইউরোপীয় ইউনিয়ন। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি কিছু পরবর্তী যে সম্মেলন গুলো, কোন সম্মেলন কোথায় হবে, এখানে আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ G7, G7 আসিয়ান, পাশাপাশি ন্যাটোটা পড়ে নেবা, আসিয়ান লাওস, G7 আলবার্টা কানাডা, আলবার্টা কানাডা। তোমরা যারা আসো ক্লাসটা করতেছো মনোযোগ দিয়ে চাইলে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর 24 সাজেশন ইনশাল্লাহ আমাদের মিস হবে না, আমরা যত যা দিচ্ছি এগুলোর মধ্যে থেকে অনেক বেশি কমন চলে আসবে। আচ্ছা, প্যারিস অলিম্পিক যেটা, এটা আমাদের একটু পড়তে হবে, প্যারিস অলিম্পিক আমাদের 34তম যে প্যারিস অলিম্পিক যেটা হইলো, এটা আমরা একটু দেখবো। মাস্কট কি ছিল, মাস্কট ছিল ফ্রেজ। অংশগ্রহণকারী দেশ মোট 206টা। এই অংশগ্রহণকারী দেশ, সময়কাল, এগুলোতে আমরা একটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, আমরা একটু সোনা জয়ী এটা দেখি একটু। পদক জয়ী শীর্ষ দেশ এখানে যুক্তরাষ্ট্র, এটা একটু মনে রাখবো আমরা। পদক জয়ী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, চীন দ্বিতীয়, জাপান তৃতীয়। প্রথম স্বর্ণ পদক লাভ করে চীন, আর প্রথম নর্মাল পদক লাভ করেছে কে, কাজাকস্তান, কাজাকস্তান। আচ্ছা, এই ব্যক্তিগুলো আমরা দেখবো, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের 30 তত্ত্ব আছে, এই কয়েকটা আমরা দেখবো, কজ এত কিছু পড়তে গেলে এখন আসলে তুমি টিকতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখবো, দ্রুত মানব, দ্রুত মানবী, দ্রুততম মানবকে আমাদের নোহা লাইলস যুক্তরাষ্ট্র, দ্রুততম মানবী আলফ্রেড সেন্ট লুসিয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস অলিম্পিকে তার 30 তত্ত্বের জন্য আলোচিত হয়, তার 30 তত্ত্বে তিনি এই বিষয়গুলোর কথা বলেছিল, দারিদ্র, বেকার, কার্বন নিঃসরণ সবগুলোকে কি নিয়ে আসতে হবে, শূন্যে নামিয়ে আনতে হবে। আর দুঃখজনক ভাবে তিনি কিন্তু আমাদের সরকারটাকে ভালোভাবে পরিচালনা করতে পারছে না। তার মানে এই না যে আগের সরকার ভালো ছিল, ভাই আগের সরকার যেখানে ওসি প্রদীপ একাই 200 জনকে মার্ডার করে ফেলছে, বাট সেটার সাথে তুলনা করে আমরা বর্তমান বিষয়গুলোকে এরকম করে দেখাতে পারি না। তো যেটাই হচ্ছে সেটাকে কি করতে হবে, আমাদের মোকাবেলা করতে হবে। তো প্যারিস অলিম্পিকে আমাদের বাংলাদেশ থেকে 5 জন অংশগ্রহণ করেছিল, আর্চারি, শুটার, সাঁতার, দৌড়, এই মোটে 5টা ছিল এখান থেকে। তো আমরা দেখবো সাগর ইসলাম, রবিউল ইসলাম, সামিউল ইসলাম ও সোনিয়া আক্তার, ইমরানুর রহমান। যেহেতু খেলাটা অনেক আগে হয়ে গেছে, এখন তো আমরা একটা আলোচনায় নাই, তো তো এখান থেকে নাও প্রশ্ন দিতে পারে। আর অন্যদিক থেকে জুলাই বিপ্লবটা অনেক বেশি এখন সমালোচিত হচ্ছে, বাট এটা আসলে হওয়া উচিত না। বিশেষ করে চেতনা বিক্রি করাটা আসলে আমাদের বাদ দিতে হবে। মানে সব জায়গায় শুধু চেতনা বিক্রি, কেউ 24-এর চেতনা বিক্রি করতেছে, কেউ 71-এর চেতনা বিক্রি করতেছে, এরকম করে চলে যাচ্ছে। আচ্ছা, কোপা আমেরিকা 2024, এই যে এটা আমাদের জন্য একটু পড়তে হবে। কোপায় সর্বোচ্চ চ্যাম্পিয়ন দেশ হইলো আর্জেন্টিনা। আচ্ছা, 24 তো হয়ে গেছে, এটা তো লাগতেছে না, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। আয়রন লেডি দেখবো, নারী অনেক বেশি গুরুত্বপূর্ণ, নারী সংক্রান্ত তথ্য কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম নারী, বিশ্বের প্রথম নারী, এগুলো একটু দেখে নেবা তো। বাংলাদেশের আর বিশ্বের প্রথম নারী যে আছে না, বিভিন্ন ক্ষেত্রে যে প্রথম নারী, প্রথম বিচারক, প্রথম যে যে টাইপ গুলো আছে আর কি, এগুলো একটু আমরা প্লিজ দেখে নেবো।
বাংলাদেশের প্রথম নারী, বিশ্বের প্রথম নারী, এই কয়েকটা বিষয় আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখি এখানে আয়রন লেডি, এখানে কি আয়রন লেডি খেতাব অনুষ্ঠিত হয়েছে আমাদের, এটা আমরা একটু দেখবো। মারিয়া ফেরদাউসি, এই যে মারিয়া ফেরদাউসি নামটা একটু আমরা মনে রাখবো, ডিটেলস পড়া লাগবে না। প্রথম বাংলাদেশি আয়রন লেডি খেতাব পাইছে আমাদেরকে মারিয়া ফেরদৌসি। মারিয়া ফেরদৌসি কঠিনতম যে ট্রায়াথলন যে অনুষ্ঠিত হয়েছিল আর কি মালয়েশিয়ায়, সেখানে অংশগ্রহণ করে ইনি সফল হয়েছিল, এই জন্য তাকে কি বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে আমাদের আয়রন লেডি। আমরা একটু দেখবো এটা। তারপরে বিপিএল আসর, বিপিএল আপাতত বাদ, এটা আমাদের পড়তে হবে ডানা 36, মাস্কট যেটা ছিল ডানা 36। আমরা জানি আবু সাইদ চৌধুরী, আবু সাইদ যে আর কি, আমি চলে গেছি ইয়েতে আর কি, আবু সাইদ শহীদ আবু সাইদ যে এই যে হাত মিলিয়ে যেটা দিয়েছিল, এই হাত মিলিয়ে যে ব্যাপারটা, এটার সাথে ডানার ওটা একটু সম্পৃক্ত করা হয়েছে। ডানা 36 যেটা, এটাই ছিল মাস্কট। শহীদ আবু সাইদ স্মরণে পাখির বা পায়রার ডানা প্রসারিত, এই বিষয়টা নিয়ে আসা হয়, এটা একটু গুরুত্বপূর্ণ আমাদের। ডানা 36 বা পাখি বা পায়রার ডানা প্রসারিত, মাস্কট ছিল বিপিএল এর। দুই ডানাতে কয়টি পালক ছিল? 36টি পালক ছিল। আচ্ছা, সাব নারী চ্যাম্পিয়নশিপ, এটা আমাদের একটু ভালোভাবে দেখতে হবে। জাস্ট সেরা খেলোয়াড় গুলো দেখবো আমরা। ঋতুপর্ণা চাকমা সমালোচিত, আসবে না। আসরে সেরা গোলরক্ষক রূপনা চাকমা, প্রশ্ন দিবে না তেমন একটা, বাট আপনি দেখতে পারেন। U20 চ্যাম্পিয়নশিপ যেটা, আমরা একটু এটা দেখি। এখানে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। নর্মাল আমরা মনে রাখবো সাব U20 আন্ডার 20 যে চ্যাম্পিয়নশিপ যেটা, এটাতে চ্যাম্পিয়ন হয়েছে কে? বাংলাদেশ। তারপরে আন্ডার 19 উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2024, এখানে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ও ভারত যৌথভাবে। নবম T20 2024, এটা আমরা দেখে নেবো, এখানে চ্যাম্পিয়ন হয়েছে কে? চ্যাম্পিয়ন দল হইলো ভারত। ভারত যেহেতু আছে প্রশ্ন দেবে না, ভারত সংক্রান্ত বিষয়গুলো এবার আসবেই না পরীক্ষায়, ভারত সংক্রান্ত বিষয়গুলো আমাদের দেবে না। তারপরে ফিফা বিশ্বকাপ ফুটবল 2026, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফিফা ফুটবল বিশ্বকাপ, বর্তমানে বাংলাদেশ যে প্রেক্ষাপট চলতেছে না, এই প্রেক্ষাপটের একমাত্র এই সমস্যার সমাধান হইলো ফিফা বিশ্বকাপ ফুটবল খেলাটা শুরু করে দেন, এখনই শুরু করে দেন, তাহলে বাঙালিরা আর এইগুলো নিয়ে ভাববে না, খেলা নিয়ে তারা মগ্ন হয়ে থাকবে। বাঙালি হলো আবেগী জাতি, যখন যেটা চোখের সামনে আসে তখন সেইটাই। একটা ফেসবুক আইডি আছে, মানে আপনি ফেসবুক আইডি খুলছেন, হাতে একটা ফোন আছে, তার মানে এই না যে আপনি যা ইচ্ছে ফেসবুকে লাগবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এটা হবে কোথায়? আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। গুরুত্বপূর্ণ কিন্তু, প্রশ্ন আসতে পারে 2026 সালে 24তম যে বিশ্বকাপ ফুটবল যে আয়োজন হবে 23তম, এটা কোথায় হবে? এটা হবে 2026 সালে কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো। আর 22তম যেটা হয়েছিল, এটা কোথায় হয়েছিল? এটা 22তম যেটা হয়েছিল আমাদের ইউনাইটেড আরব আমিরাটস, এটা কিন্তু আমাদের 2022 সালে হয়েছিল। আর 23তম যেটা, এটা হবে আমাদের 2026 সালে। খেলাধুলা নিয়ে আপনারা যথেষ্ট জানেন আশা করি। এটা জাস্ট কোন কোন দেশ, দেশ বলে রাখবো আমরা এখান থেকে, তাহলেই হয়ে যাবে। তারপরে ফিফা দ্য বেস্ট, এটা একটু আমরা সবগুলো দেখে নেবো। সেরা গোল আলেদ্রো গারনাচো, ভাই কি নাম। তারপর বর্ষসেরা পুরুষ গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেস, অভদ্র। তারপর বর্ষসেরা পুরুষ কোচ কার্লো। তারপরে বর্ষসেরা নারী ফুটবলার আইতানা বনমাতি। ফিফা দ্য বেস্ট হয়েছে ভিনিসিউস জুনিয়র, ফিনিসিউস জুনিয়র। এটা দেখবো আমরা একটু, ফিনিসিউস জুনিয়র এইটা। আর একটা আমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ হইলো, আচ্ছা এই একটাই গুরুত্বপূর্ণ শুরু। আচ্ছা, তারপরে গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী, মানে টেনিস খেলায় বিজয়ী হয়েছে, জাস্ট নামগুলো একটু দেখে নেবো আমরা। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আমাদের ইউএস ওপেন যেটা, ইয়ানিয়েক সিনার আর আরিয়ানা সাবালেঙ্কা। আরিয়ানা সাবালেঙ্কা মনে রাখবো আমরা, ইয়ানিয়েক সিনার, এই দুইটা নাম একটু ভালোভাবে মনে রাখবো। জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি, যেভাবে নির্দেশনা দিচ্ছি, এটা জাস্ট ফলো করেন আপনি। আর এখানে যে কোনো প্রবলেম হলে এই যে নাম্বার দেওয়া হয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন, সমস্যার সমাধান দ্রুত পেয়ে যাবেন। মেসেঞ্জারের চাইতে হোয়াটসঅ্যাপে একটু নক দেবেন, হোয়াটসঅ্যাপে দ্রুত রেসপন্স করা যায়। খেলাধুলার আগাম বার্তা যেগুলো আছে, এগুলো আমাদের দেখতে হবে। আগাম বার্তা থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিশ্বকাপ আর অলিম্পিক। বিশ্বকাপ আর অলিম্পিক, শীতকালীন অলিম্পিক, গ্রীষ্মকালীন অলিম্পিক, বিশ্বকাপ। তাহলে আমাদের খেলাধুলার আগাম বার্তা এখান থেকে আমি কি কি পড়বো? আমি মনে করি যে তুমি একটা স্টুডেন্ট, তোমার কাছে অবশ্যই সাম্প্রতিকের কোনো বই আছে, এটা তুমি কিনছোই, তো বইতে একটু যাও, যাওয়ার পর ওখানে লিখে রাখো যে আমরা কি কি পড়বো খেলাধুলার আগাম বার্তা। এখানে অলিম্পিক আর বিশ্বকাপ, অলিম্পিক আর বিশ্বকাপ, এই দুইটা আমরা ভালোভাবে মনে রাখবো। আর আগে পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছে এখান থেকে আমরা অ্যানালাইসিস করে পাইছি অলিম্পিক থেকে আসছে, যে এততম অলিম্পিক কোথায় হবে, অততম অলিম্পিক কোথায় হবে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যেহেতু ফুটবল বিশ্বকাপ সামনে, সেখান থেকেও তারা প্রশ্ন দিতে পারে, আমাদের দেখতে হবে কিন্তু। সাম্প্রতিক বিভিন্ন খেলাধুলা এখানে একটু এক নজরে দেওয়া আছে। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া, প্রমিলা ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সর্বশেষ T20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। 30 সেপ্টেম্বর 2024 ইউরোপের সর্বশেষ কয়লার বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় যুক্তরাজ্যে। ভাই খেলাধুলার মধ্যে কয়লা নিয়ে আসছে। আচ্ছা যাই হোক, এগুলো আমরা একটু এক নজরে দেখে নেবো, এগুলো জাস্ট এক নজরে রিডিং দেবেন।
এখন পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে এগুলো থেকে তেমন একটা আসে নাই, বাট আমি যেগুলো হাইলাইট করতেছি এগুলো থেকে প্রশ্ন আসছে। রিপোর্ট ও সমীক্ষা, রিপোর্ট ও সমীক্ষা নিয়ে অনেক আলোচনা করা আছে। সম্প্রতি যে দুইটা আসছে না, ওই যে PDF3 যেটা আছে, পিডিএফ থ্রি, ওই যে আমাদের সামরিক শক্তির একটা, তারপরে হেনলি পাসপোর্ট সূচক, আমরা একটু লিখে রাখি এখানে, PDF3 যেটা, এখান থেকে তুমি পাসপোর্ট সূচক যেটা আছে, পাসপোর্ট সূচক আর আমাদের সামরিক শক্তি সূচক, এটা একটু ওখান থেকে দেখে নেবো। ওটা আমাদের অতি সাম্প্রতিক ঘটনা। এটার সাথে আরেকটা আছে আমাদের পুরস্কারের ক্ষেত্রে 21 পদক। 21 পদক কারা কারা পাইছে এটা একটা লিস্ট করে তোমাদের ওই লিঙ্কেই দিয়ে দেওয়া হবে, ওখান থেকে তোমরা দেখে নেবা। তো PDF3 কি আলোচনা করা হচ্ছে, PDF3 তুমি পাসপোর্ট আর সামরিক সূচকটা একটু দেখে নিবা। আর এখান থেকে আমরা যে যে বিষয় দেখবো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হইলো আমাদের মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচক আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। শান্তি সূচক, সুখ সূচক, এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে গণতন্ত্র সূচক, গণতন্ত্র এখানে নেগেটিভিটি এখানটা আসবে না আসলে। এই তিনটা আমরা একটু ভালোভাবে দেখে নিবো। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত, 129তম। এটা গুরুত্বপূর্ণ আমাদের। শীর্ষ দেশ সুইজারল্যান্ড। শীর্ষ দেশ আর বাংলাদেশের অবস্থান এটা বললে হয়ে যাবে। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান অনুযায়ী, এটা একটু দেখে নিই আমরা একটু, জাস্ট এক নজরে। আচ্ছা, একটু এক নজরে আমরা একটু দেখে নেই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, রিপোর্ট প্রকাশ করা হয়েছে আগস্ট 2024-এ। বিশ্ব রপ্তানিতে শীর্ষ দেশ কে, চীন। বিশ্ব আমদানিতে শীর্ষ দেশও চীন। রপ্তানি করতেছে না না সরি, না, যুক্তরাষ্ট্র হবে। আর যে মিলটা আমি খুঁজে পাবো সেটা হলো এই যে অস্ত্রের ক্ষেত্রে। একটু ওয়েট করি আমরা, এক সেকেন্ড। আচ্ছা, এটা না, এটা একটু বই আপনি যখন পড়বেন একটু বাদ দেন। বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ, এটা আমরা বাদ দেবো। বিশ্ব আমদানিতে শীর্ষ দেশকে আমাদের যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ। ভাই, যুক্তরাষ্ট্র কেমনে আমদানিতে শীর্ষ দেশ আমরা একটু পর বুঝতে পারবো। তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশকে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র। বিশ্ব তৈরি পোশাকে রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থান করতেছে। আর শীর্ষে কে রয়েছে, শীর্ষে রয়েছে চীন। ভাই, বিশ্ব আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র কিভাবে হয়েছে জানো? যুক্তরাষ্ট্র ছোট ছোট প্রোডাক্ট তৈরি করে না ভাই। যুক্তরাষ্ট্র ছোট ছোট প্রোডাক্ট তৈরি করে না, কজ তাদের কাজের মূল্য আছে। তাদের 12টা ডিম, ডিমের মূল্য আমি কিছুক্ষণ আগে দেখলাম স্বর্ণের মতো। 12টা ডিম কত জানো? 12টা ডিম, এক ডজন ডিম 1500 টাকা বাংলাদেশের। 1500 টাকা। 1500। বাংলাদেশে যদি কখনো এরকম হয়, সরকারকে বাসায় যে মেরে ফেলে আসবে। বুঝতে পারছো? আমাদের এখানে কত এখন, 10 টাকা বা 12 টাকা এরকম করে ধরি, যদি আমরা ধরলাম 150 টাকায়, এখানে 150 কই আর 1500 কই। বুঝতে পারছো ব্যাপারটা? এখন বলতে পারো ভাইয়া তাদের ইনকামও বেশি, আমি সেটাই বলতেছিলাম আর কি। তাদের সময়ের মূল্যের অনেক দাম। তারা যে সময় ওয়েস্ট করে কাপড় তৈরি করবে, সেই সময় তারা অস্ত্র নির্মাণ করতে পারবে। অস্ত্র নির্মাণ করে দুইটা দেশের মধ্যে যুদ্ধ বাজে প্রচুর টাকা ইনকাম করতে পারবে তারা। তো তারা কেন ছোট ছোট বিষয়গুলো করতে যাবে? আর অস্ত্র যে তারা রপ্তানি করতেছে, এগুলো কি প্রকাশ্যে নিয়ে আসে না, এগুলো চুরি চামারের বিষয়গুলো থাকে। এই জন্য আমদানির বিষয়টা তাদেরকে বেশি দেখানো হয়। আর যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ইনভেস্ট করে মানুষ, যেখানে কি এটা এটা একটা প্রোডাক্টিভ জায়গা। আচ্ছা, সরাসরি বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সরাসরি বিনিয়োগে শীর্ষ দেশকে যুক্তরাষ্ট্র, মানে বাংলাদেশের সবচেয়ে বেশি বিনিয়োগ করতেছে কি এখন, যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিনিয়োগ করতেছে। ওই যে $29 মিলিয়ন এর মধ্যে কিন্তু ইনক্লুড আছে। বিনিয়োগ প্রাপ্তিতেও শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করা হয় কোথায় বেশি? যুক্তরাষ্ট্রে করা হয়। কজ যুক্তরাষ্ট্র এলাকাটা প্রোডাক্টিভ, যে কোনো কোম্পানি হইলে ওখানে কি মানুষ করে, কি করে, ওখানে মানুষ ইনভেস্ট করে। এলন মাস্ক কিছুদিন আগে বক্তব্য দিল আর কি, তার কোম্পানি ইনভেস্ট করার জন্য। সেখানে একজন মুরব্বী লোক জিজ্ঞাসা করেছিল যে আমি BMW বা এরকম সামথিং কোন একটা কোম্পানির কথা বলছিল, যে এখানে ইনভেস্ট না করে আমি তোমার এখানে কেন ইনভেস্ট করবো, এটা আমাকে একটু বোঝাও, এরকম বলছিল আর কি। আচ্ছা, যাই হোক, আমরা এখন নেক্সট দেখি, চলো নেক্সট। এগুলো জাস্ট এক নজরে দেখে নিবা তাহলে হয়ে যাবে। আচ্ছা, মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান। মাছ তাই এখন বর্তমানে আলোচনায় নাই, বাট একটু মনে রাখিও, বিশেষ করে আমাদের ইলিশ যেটা, এটা গুরুত্বপূর্ণ। ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ প্রথম। বাংলাদেশ ইলিশ মাছ উৎপাদনে প্রথম, বাট আমরা খাইতে পারি না, আমাদের এখানে অনেক বেশি দাম। আমরা শুধু কোথায় পাঠাই, ভারতকে পাঠাই। আচ্ছা, এক নজরে বিশ্ব বিভিন্ন যে সূচক রয়েছে, যে মানব উন্নয়ন সূচক অলরেডি আমরা পড়ে আসছি, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মানব উন্নয়ন সূচক। মানব উন্নয়ন সূচক এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি মেসেজের অ্যাক্সেসটা আপাতত আপনাদেরকে দেই, কজ কখন কি এরকম হয়ে যায় বলা তো যায় না। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন নেক্সটে দেখবো। নেক্সট যদি আমরা দেখি এখানে, আমি যেগুলো যেগুলো দেখাবো সেগুলো, এই যে গণতন্ত্র সূচক, এটা পড়বো। গণতন্ত্র সূচক এটা আমাদের পড়তে হবে। গণতন্ত্র সূচক এটা আমরা একটু দেখবো ভালোভাবে। গণতন্ত্র সূচক, মানব উন্নয়ন সূচক, সামরিক শক্তি ওটা দেখতে হবে, 2025 দেখতে হবে। প্রবাসী আয়টা দেখবো। প্রবাসী আয় বাংলাদেশ কোথায় রয়েছে? 7ম রয়েছে। শীর্ষ দেশ কে রয়েছে? শীর্ষ দেশ এখানে ভারত রয়েছে।
শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, এটা আমাদের মনে রাখতে হবে। তাই শান্তিরক্ষীতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, যে সৈন্যগুলো ছিল তারা এখন ফেরত আসছে বা মারা গেছে, এরকম জনসংখ্যা কমে গেছে ওখানকার। এই জন্য বলা হচ্ছে কি বাংলাদেশ এখন বর্তমান রয়েছে দ্বিতীয়, শীর্ষ দেশ কে রয়েছে, শীর্ষ দেশ রয়েছে নেপাল। প্রকাশককে নেশনস পিস কিপিং মানে শান্তিরক্ষী। আচ্ছা, তো এখান থেকে আমরা দেখবো শান্তিরক্ষী প্রেরণ দেখবো, প্রবাসী আয় দেখবো, সামরিক শক্তি পিজিএফ 3 থেকে দেখবো, গণতন্ত্র সূচক দেখবো, তাহলেই হয়ে যাবে আমাদের। আচ্ছা, বৈশ্বিক ক্ষুধা, লিঙ্গ বৈষম্য, এগুলো আসলে মানে কোশ্চিন এক প্রকার বলা চলেছে নেগেটিভ ডিগ্রি। ই গভর্নমেন্ট সূচক এটাও দেবে না। ই গভর্নমেন্ট বা ডিজিটাল এগুলো তো হইলো আমাদের মমতা মহিমা শেখ হাসিনা আপার কথা, সবসময় সে বলবে শুধু এগুলো। এগুলো তো আমাদের ইউনূস সরকারের মুখে মানায় না। ইউনূস সরকারের মুখে জাস্ট মানায় হইলো সংস্কার, আর আপার মুখে জাস্ট মানায় কি আমাদের, মানায় হইলো যে আমাদের উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। আচ্ছা, এগুলো গুরুত্বপূর্ণ না, ভ্রমণ ট্রমণ এগুলো দেয় না, জাস্ট আমি দিয়ে রাখছি যাতে আপনি পড়েন, পড়ার জন্য। মতামত প্রকাশের স্বাধীনতা, এটা নেগেটিভিটি বাট দেওয়া উচিত। 128তম মধ্যে অবস্থান করতেছে। যদি আমরা টোটাল দেশ ধরি যে স্বাধীন দেশ যেগুলো, এগুলোর মধ্যে ধরছে যাদের সঙ্গে সদস্য তারা 193, 193 মধ্যে 128তমের মধ্যে অবস্থান করতেছি, ভাবা যায়। আবার সবগুলো দেশ নিয়েও গবেষণা করে না, মাঝে মধ্যে অল্প কয়েকটা দেশ নিয়ে গবেষণা করে। তার মানে মতামত প্রকাশের আমাদের কোনো স্বাধীনতাই নাই। আর বাংলাদেশ এমন একটা জায়গা, যে রাজনৈতিক দলই করেন না কেন, রাজনৈতিক দল পরাজয় বরণ করেছে, আপনি জেলে। আচ্ছা, বিশ্ব সুখী দেশে বাংলাদেশ কত রয়েছে? 129, শীর্ষ দেশ ফিনল্যান্ড। তারপরে দুর্নীতি লাগবে না, দুর্নীতি এটা কখনোই দেবে না, এটা ইম্পসিবল। বিশ্ব গণমাধ্যম সূচকও দেবে না, প্রকৃতি সংরক্ষণ লাগবে না। আচ্ছা, ওই কয়টাই পড়বেন যে কয়টা আমি জাস্ট দেখাই দিলাম। নোবেল পুরস্কার, এটা আমরা একটু দেখবো। আপনাদের কোনো সুযোগই দেওয়া আসলে উচিত না, মানে বাজে একটা অবস্থা। আচ্ছা, এখন একটু স্টপ থাকেন। আচ্ছা, নোবেল পুরস্কারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সবগুলো তো পড়বেন। তার মধ্যে কোনটা আপনি বেশি পড়বেন? শান্তি, সাহিত্য, অর্থনীতি। শান্তি, সাহিত্য, অর্থনীতি, এই তিনটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবার সাহিত্য হানকাং, আবার শান্তিতে যে পাইছে সেটা আবার একটা প্রতিষ্ঠান। আর পুরস্কারের মধ্যে যদি কোনো প্রতিষ্ঠান আছে তাহলে সেটা আর অনেক বেশি গুরুত্বপূর্ণ, প্রতিষ্ঠানের মধ্যে চলে আসলে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আমাদের। আচ্ছা, পদার্থবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, রসায়ন একটু এক নজরে দেখে নেবো, বাট এই তিনটা একেবারে ঠাড়া মুখস্থ করে নেবো, ঠাডা মুখস্থ করে নেব। তারপরে 16তম অস্কার পুরস্কার, এটা আমাদের দেখতে হবে। সেরা চলচ্চিত্র ওপেন হেইমার। আর আমাদের যদি বলি সেরা পরিচালক ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নোলান আর ওপেন হেইমার, এটা আমরা একটু দেখে নেব। আচ্ছা, তারপরে 77তম কান চলচ্চিত্র পুরস্কার, সেরা চলচ্চিত্র হয়েছে কোনটা? আনর। আনর, এটা একটু আমরা দেখে নিব, তাহলে হয়ে যাবে। 21শে পদক 2024, এটা পড়বো না। 21শে পদক 2024 এটা আমরা কি করবো না, পড়বো না। আমরা কই থেকে পড়বো? আমরা যে ফাইলটা দেওয়া হবে, এই ফাইলে ওই পিকচারটা আপলোড করা হবে, ওইটা আমরা পড়বো। আচ্ছা, তাহলে আমরা বিষয়টা বুঝতে পারছি। তারপর যদি দেখি স্বাধীনতা পদক, স্বাধীনতা পদকটা একটু দেখে নিতে পারেন। স্বাধীনতা পদক একটু এক নজরে আমরা দেখে নিব, স্বাধীনতা পদকটা। বাট আমার কেন জানি মনে হচ্ছে যে এবার ইয়েটাই প্রশ্ন দিবে, 21শে পদকই প্রশ্ন দেওয়া উচিত। 21শে পদক পাইছে কয়দিন হলো? 4 দিন মেবি হয়ে যাচ্ছে আর কি। তো এদিকে 4 দিন, এখনো তো সময় রয়েছে। এদিকে সময় রয়েছে আরো কতদিন, 2 দিনের মতো রয়েছে, ওইদিকে 7 দিনের মতো রয়েছে। তো কোশ্চেন তো আসলে এত আগেও করার কথা না। তো 21শে পদক থেকে কিন্তু আপনি একটা কোশ্চেন কমন পেতেই পারেন যে কোনো ইউনিভার্সিটিতে। 21শে পদকটা আমরা একটু প্লিজ ভালোভাবে দেখে নেবো। 21শে পদক মোস্ট ইম্পর্টেন্ট, জুলাই বিপ্লব মোস্ট ইম্পর্টেন্ট। দুইটা কোশ্চেন আসলে এই দুই জায়গা থেকে দুইটা দিলে তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল, কাহিনী আপনার শেষ। এটা আপাতত রাখতেছে না, এটা আমরা অ্যাভয়েড করে যাব। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024, যেটা ওইটা আমাদের লাগবে। 2024-এর মানে 23-এরটাই 24-এ দেওয়া হয়েছে আর কি, বাট আমরা আপডেটটা পড়বো। আচ্ছা, 24-এর গণ অভ্যুত্থান, যেটা ডেট অনুযায়ী বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে না, এটা আমাদের দেখতে হবে, ডেট অনুযায়ী যে ঘটনা। আমরা যদি সর্বপ্রথম কিসের দিকে তাকাই, আচ্ছা, এই জুলাই বিপ্লব কিন্তু আপনিও করছেন, আমিও করছি, আমরা সবাই করছি, কিন্তু আমরা কিন্তু জানি কাহিনীগুলো। জাস্ট একটু তারিখ অনুযায়ী যে ঘটনাগুলো, এটা পিডিএফ তো আমরা দিব ভাই, পিডিএফ তো আমরা দিব। আচ্ছা, আচ্ছা, আমরা কই জানিছিলাম? আমরা ছিলাম হইলো যে আমাদের কোটা বাতিল। হ্যাঁ, কোটা বাতিল, এই যে কোটা বাতিল যেটা করা হয়েছে, এই কোটা বাতিল করার কারণে 56% কি মেনে নেওয়া যায়? কখনোই মানবে না, কেউই এটা মানবে না ভাই, এটা তো পসিবল না। এই জন্য কি করা হয়েছে? এই জন্য আমরা আন্দোলন শুরু করে দিলাম, আর ছাত্ররা আন্দোলনে গিয়েছে মানে সেটা জয়লাভ করেছে। আর ঢাকা ইউনিভার্সিটি হইলো আমাদের আন্দোলনের এক প্রকার আতুর ঘর বলা চলে, আতুর ঘর। আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর বলা হয় ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে আর কি। বাট আমি আন্দোলনের আতুর ঘরই বলে থাকি ঢাকা ইউনিভার্সিটিকে। ঢাকা ইউনিভার্সিটি আন্দোলন গিয়েছে মানে ওটা সফল হবে। ঢাকা ইউনিভার্সিটি যাওয়া মানে তার পিছনে জাহাঙ্গীরনগর আসবে, রাজশাহী আসবে, চট্টগ্রাম আসবে, আমরা সবাই সহমত জানাবো। ইউনিভার্সিটির একটা ভাই আহত হওয়া মানে আমার নিজের ভাই আহত হওয়া, আমরা তার বিরুদ্ধে কথা বলবো যে আক্রমণ করেছে আর কি। প্রতিটি ইউনিভার্সিটির জোটের মতো কাজ করে আর কি, ব্যাপারটা এরকম। ওই যে একটা কথা আছে না, এই যে আমরা কিন্তু সবাই সবার বিপক্ষে, সবাই চেষ্টা করি যে আমরা তার উপরে যাবো, তার উপরে যাবো, বাট আক্রমণ হলে কিন্তু আমরা এক জায়গায়।
ওই যে একটা শিয়াল কিসের জন্য রাখা, যাতে সবগুলো ছাগল একত্রে থাকে, কোনো যাতে এলোমেলো না হয়ে যায়, এরকম ব্যাপারটা। তো এলোমেলো যেমন এখন হয়ে যাচ্ছে না, এই জন্য আবার দরকার শেখ হাসিনাকে দেশে নিয়ে আসা, তাকে সুযোগ দেওয়া। শেখ হাসিনা দেশে আসবে, আবারও এই যে জামাত, বিএনপি, অন্যান্য যে ছোটখাটো দল আছে, জোট, হ্যান ত্যান, সবাই এক হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। তো 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক সংগঠন প্রতিষ্ঠা লাভ করে। 6 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করেছে, বাংলা ব্লকেড ঘোষণা করেছে। এটা একটু মনে রাখি তো, বাংলা ব্লকেড। আমরা এদিন মিছিল করেছিলাম সব জায়গায়, একই সাথে আমাদের এই যে চট্টগ্রাম, রাঙ্গামাটি, এটা ব্লক করা হয়েছিল, জাহাঙ্গীরনগর ওইটা ব্লক করা হয়েছিল, টাঙ্গাইল ব্লক করা হয়েছিল। আমরা তখন পড়তেছিলাম আর কি, একের পর এক সবগুলো ব্লক, একবারে ব্লক। তো আমাদের বাংলা ব্লকেড এই কর্মসূচি কবে পালন করা হয়েছে, 6 জুলাই পালন করা হয়েছিল। 16 জুলাই পুলিশের গুলিতে প্রথম শহীদ হয় আবু সাইদ। ভাই নির্মম ভাবে হত্যা করছে, ও হাত মেলে ধরে আছে, জাস্ট ওকে গুলি করা হয়েছে, ও অবাক হয়ে আছে যে সত্যি গুলি করলো, এটা কেমনে পসিবল ভাই, গুলি করবে সাধারণ একটা আন্দোলনের জন্য, গুলি করে তাকে হত্যা করা হয়। তার লাশটা নিয়ে পর্যন্ত মানে তারা ভালোভাবে দিতে চায় না, কত কিছু করছে, এরকম যে ব্যাপারটা। আচ্ছা, 17 জুলাই শিক্ষার্থীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। দেখেন ভাই, আমি একটা কথা বলি, আবার রাজনীতি নিয়ে কথা বলতেছি, যে এখন যদি আপনি মনে করেন যে আগের সরকারই ভালো ছিল, এইগুলো অন্তত হইতো না, এই সেই, ভাই এতজনকে খুন করার পর তারপরে কিভাবে বলতেছেন যে আগের সরকার ভালো ছিল, মানে কিভাবে এটা আপনি বলতে পারেন এই সরকারের আরো এই কাজ করা উচিত, বা নির্বাচন দেওয়া উচিত, বা যেটা হোক নির্বাচনের সরকার দরকার, এগুলো নিয়ে কথা বলতে পারেন, বাট এটার জন্য আপনি আগেরটাকে ভালো বলবেন, এটা তো ইম্পসিবল ভাই। আচ্ছা, যাই হোক, মেন্টর হিসেবে জ্ঞান দিলাম, মানলে মানবেন, না হলে নাই। তারপরে এই কোঠার এগুলো আমাদের আসবে না, বাট এই যে ব্লক রেট যে আন্দোলনটা করা হয়েছিল, এখন যেমন চলতেছে জেভিল হান্ট, তারপরে আমাদের কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেট, এই ছোট ছোট বিষয়গুলো আমরা একটু ভালোভাবে মনে রাখবো। তারপরে মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিস হইলো মানবতা বিরোধী কোনো কার্যক্রম চলতেছে, তার প্রতিবাদে আন্দোলন করা, এটাই আমাদের কি, এটাই হইলো আমাদের মার্চ ফর জাস্টিস। দেখা যাচ্ছে না, তাহলে আপনি লেফট নিয়ে আবার জয়েন করেন। হুম। তোমরা তো কিছুদিন পর ইউনিভার্সিটিতে আসবে, অ্যাডভাইস দেবা, ইউনিভার্সিটিতে আসার পর হুদাই ভাই রাজনীতি করিও না, রাজনীতি করা মানে এক প্রকার জীবন নষ্টের মতো যে ব্যাপারটা এইটা। তো আমরা যদি এইরকম করে অ্যাভয়েড করে চলতে পারছি, না রাজনীতি যাব না, আমাদের কোনো লোভ নাই, এই একটা জেনারেশন যদি এরকম করে তৈরি করা যায়, পরবর্তীতে রাজনীতির উপর মানুষের কোনো লোভই থাকবে না, ওইরকম যাবেই না, মানে এরকম ভয়াবহ অবস্থাগুলো দেখে আর কি। আর একবার যদি এরকম তৈরি হয়েছে তাহলে হয়ে যাবে। ভাই আমাদের চাইতে, সরি, আমেরিকা, রাশিয়া, ইউক্রেন, এদের চাইতে কি আমাদের যারা রাজনীতি করতেছে এরা বড় পলিসি মেকার, এরা বড় ল মেকার, এরা কি না, ওরা ওরা সবচেয়ে বড়। আর ওরা কি ওইরকম করে আন্দোলন করে, রাজনীতি করে না, ইউনিভার্সিটিতে পড়তেছে, কোন সংগঠনের সাথে জড়িত আছে, ঠিক আছে, এরকম করে কার্যক্রম পরিচালনা হবে। বাট এইরকম যে খুনাখুনি, এই সেই, মানে ইউনিভার্সিটি রাজনীতি মানে প্রচুর বাজে একটা অবস্থা। আমি অন্যদিকে গেলাম না, আর অনেক বাজে অবস্থা রয়েছে, বাট আমি তোমাদেরকে অ্যাডভাইস তো, প্লিজ ভাই এগুলোর সাথে জড়িত হয়ে না, নিজের বাবা মার স্বপ্নটা পূরণ করো। আচ্ছা, 31 জুলাই রিমেম্বারিং আওয়ার হিরোজ, আমাদের যে শহীদরা, আমাদের যারা মারা গেছে আর কি, শহীদ হয়েছে, তাদের আমরা কি করেছিলাম এই সময়, স্মরণ করেছিলাম। আচ্ছা, তারপরে আমরা একটু দেখবো, আচ্ছা প্রথম থেকে একটু শুরু করি এটা আমরা। আচ্ছা, হাসিনা পালিয়ে গিয়েছে, ক্ষমতা গ্রহণ করছে, এটা দেবে না, এটা পসিবল না। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে প্রশ্ন দেবে না, এখন ওটা অনেক সমালোচিত হয়ে আছে, বা ঢাবিতে কিন্তু দিয়েছিল, এই যে নারী কতজন, এটা কিন্তু আমাদের ইয়েতে ছিল। আচ্ছা, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, এটা নিয়ে অনেক বেশি সমালোচনা করা হয়েছে, এখন তেমন একটা হাইলাইট না, বাট আমরা দেখতে পাই যে 10 সেপ্টেম্বর 2024 গঠন করা হয়েছে এটা। জুলাই, জাস্ট ডেটটা আমরা মনে রাখবো। তারপর জুলাই আগস্ট গণ অভ্যুত্থান কারণে কনসার্ট হয়েছে, এটা ঢাকায় হয়েছে 21 ডিসেম্বর 2024, যার ডেট আমরা মনে রাখবো। এটা দুঃখজনক ভাই, শহীদ হইতে তাদের আয়োজনে কনসার্ট, এটা আসলে ইয়ে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেছে কবে, 8 আগস্ট। তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম দারিদ্রহীন। গ্রামীণ ব্যাংকের কার্যক্রম শুরু হয়, প্রথম যে শুরু হয়েছে এটা হলো 1976 থেকে। আর অফিসিয়ালি যেটা, এটা মেবি কত আমাদের 82 বা 83 সামথিং, দুইটার মধ্যে একটা হবে, এটা একটু দেখে নেবেন প্লিজ। আচ্ছা, যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ধারণাগুলো আছে, এটার মধ্যে আমার কাছে মনে হয় যে এই যে মাইক্রো ক্রেডিট যেটা, এইটা, আর এই যে 30, এই দুইটা দেখে নেবো আমরা। মাইক্রো ক্রেডিট আর 30, মাইক্রো ক্রেডিট আর 30। যারা ইউটিউব থেকে দেখবেন নেক্সটে, বা এখন যারা দেখতেছে, আপনারা জাস্ট আবিরের যে নাম্বারটা দেওয়া আছে ওখানে নক দিলে আপনারা এটা পেয়ে যাবেন। আর আপনারা এখন যারা গ্রুপে জয়েন করছেন, গ্রুপ থেকে ওই গ্রুপে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, এটা আপলোড করা হবে হয়তো বা আগামীকাল এরকম সময়। ডক্টর মোহাম্মদ ইউনূসের উল্লেখযোগ্য পুরস্কার, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক বেশি সমালোচিত, পুরস্কার তার নাও দিতে পারে, তাও এক নজরে জাস্ট দেখে যাওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রন্থগুলো দিতে পারে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছবির জন্য।
টি ফার্মার্স অফ জোবরা। আমরা কিন্তু জানি ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের চবির একজন টিচার ছিল, তিনি কিন্তু যে মাইক্রো ইকোনমিক্স যেটা রয়েছে এটা নিয়ে কিন্তু কাজ করতো। আর এই জোবরা কিন্তু গ্রামের নাম। জোবরা কিসের নাম? গ্রামের নাম। আমি এখন যেখান থেকে কথা বলতেছি এটার নামই হইলো জোবরা। এই জোবরা গ্রাম থেকে কথা বলতেছি, যেখানকার মানুষ অনেক 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 ভালো। আচ্ছা যাই হোক, তারপরে আমরা দেখবো হইলো আমাদের নেক্সট আওয়ার্ড অফ সি জিরোস, তারপরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন এক্সাম্পলার অফ লাভ, তারপরে হিউমিলিটি, তারপরে আমাদের ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট প্রপার্টি। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে জাস্ট অর্থনীতি নিয়ে কাজ করছে, কিভাবে আমাদের এই দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব এগুলো আমরা কিভাবে দূর করতে পারবো এটা নিয়ে আসলে কাজ করেছে। আর এই গ্রামীণ ব্যাংক নিয়ে এসেছে, একবারে নারীকে যুক্ত করেছে। আরেকটা কথা বলি আমি আপনাদেরকে, ভাই দেখেন, এই যে আমি 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 তো গ্রামে থাকি, তো গ্রামে যারা এই সুদের সাথে সম্পর্কিত বিভিন্ন সমিতি থেকে ঋণ নিয়েছে, বিভিন্ন কিস্তি তুলে এই করেছে, এদেরকে দেখলাম না যে জীবনে অনেক বড় হইতে, বা বড় হইলে হঠাৎ করে ধস নামে আসছে। ভাই এই যে সুদের যে কারবার, এগুলো দিয়ে আসলে বিজনেস এরকম করে হয় না, আমরা জীবন উন্নতি করতে পারবেন না। বড়গুলো ঠিক আছে, বড় বড় যারা নিচ্ছে তারা ঠিক আছে, দিলে কোনো প্রবলেম, বাট কৃষক যারা নিচ্ছে তাদের দ্বারা না ভাই, তাদের দ্বারা আসলে হয় না, এটা আসলে হয় না। তো কৃষকদের এদের আসলে বিনা সুদে ঋণ দেওয়ার কার্যক্রম এটা আসলে করা জরুরি। কৃষি ব্যাংকের কথা আমার মনে আছে, কার জানি এরকম একটা হয়েছিল, অল্প কিছু পরিমাণ ঋণের জন্য তাকে পুলিশ ধরে নিয়ে যাওয়া, পুলিশ হেনস্থা করা, কত হাজার হবে, 15 বা 20 হাজার। এদিকে ব্যাংকে কোটি কোটি টাকা লোন নিয়ে রাখছে বড় বড় লোকেরা, যারা তাদের কোনো পাত্তাই নাই। ব্যাপারটা অনেক বেশি দুঃখজনক ছিল। আচ্ছা যাই হোক, তো এখান থেকে গ্রন্থগুলো আমরা একটু এক নজরে দেখে নিব, তাহলে হয়ে যাবে। আপনি জোবরার? আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ভালো বলছি, খারাপ বলি না কিন্তু কাউকে। হাটহাজারি। আচ্ছা, সংবিধানের মূলনীতি। 72-এর সংবিধানের আমাদের মূলনীতি কয়টা ছিল? মূলনীতি ছিল কিন্তু চারটা মূলনীতি। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আর 24 সালের প্রস্তাবিত মূলনীতি কয়টা? 24 সালের প্রস্তাবিত মূলনীতি হইলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ, গণতন্ত্র। এই যে সংবিধান পরিবর্তন করবে, গণতন্ত্রের জায়গায় জনতন্ত্র দিবে, প্রজাতন্ত্রের জায়গায় কি জানি বলছিল এই টাইপ দিবে, এগুলো কিন্তু আবার থেমে গেছে। এখন আবার কি, এখন যে অন্যায় অবিচার গুলো চলতেছে, এগুলো আমার মনে হচ্ছে এগুলো প্ল্যান করে করা হচ্ছে, যে বাংলাদেশের অবস্থাকে কিভাবে আসলে তারা বেশি অস্থিতিশীল করে গড়ে তুলতে পারে, বিশ্বের মুখে দেখাতে পারে, এরকম যে ব্যাপারটা, এটা একটা প্ল্যান চলতেছে। তো প্ল্যানটাকে আমাদেরকে রুখে দিতে হবে। আমরা যেমন জুলাই একসাথে আন্দোলন করেছিলাম, এটা আমাদের করতে হবে। ভাই দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের পতন হয়ে যাওয়া বা কোনো কিছু হলে কিন্তু আমাদেরই ক্ষতি। আমরা তাকে নিয়ে আসছি না আন্দোলন করে, তো আমাদেরই কিন্তু ক্ষতি এটা। আচ্ছা যাই হোক, পঞ্চদশ সংশোধনের আংশিক অবৈধ ঘোষণা। হাইকোর্ট আংশিক অবৈধ ঘোষণা করেছে পঞ্চদশ সংশোধনী 17 ডিসেম্বর 2024। দেখেন, আমাদের যে বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, সেটা আমাদের তত্ত্বাবধায়ক সরকার। আমি সংশোধনী পড়ানোর সময় চিল্লাই চিল্লাই বলছি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, অলরেডি কিন্তু পরীক্ষায় চলে আসছে। তত্ত্বাবধায়ক সরকারটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তত্ত্বাবধায়ক সরকার আনা হয়েছিল ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে কতদশ সংশোধনীর মাধ্যমে? পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল। আর এই পঞ্চদশ সংশোধনীর আংশিক অবৈধ ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে আবার নতুন করে ফিরে নিয়ে আসা হয়েছে কি, যে কি করতে পারবে তারা? তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন করতে পারবে। দলীয় সরকার বা নির্বাচিত ক্ষমতায় আছে যে সরকার, সে কেন নির্বাচন দিবে ভাই? এটা তো পসিবল না। জাতীয় 8 দিবস বাতিল করা হয়েছে, ঐতিহাসিক 7 মার্চ, তারপরে 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন যেটা ছিল, শেখ কামালের জন্মবার্ষিকী, তারপরে বঙ্গমাতা শেখ মুজিবুর মুজিবের জন্মবার্ষিকী, জাতীয় শোক দিবস, শেখ রাসেল দিবস, জাতীয় সংবিধান দিবস, স্মার্ট বাংলাদেশ দিবস। ভাই সবগুলোই ছিল তার পরিবারকে নিয়ে কেন্দ্রিক। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল, আমাদের মুক্তিযুদ্ধ যেটা বা মুক্তি সংগ্রাম যেটা, এটা কিন্তু আমরা ধরে কত তারিখ থেকে শুরু হয়েছে? আমাদের মার্চ মাসের 2 থেকে। তার মানে 2 মার্চ থেকে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের কার্যক্রমটা শুরু হয়ে গেছে। মার্চ, সেটা এক মহাকাব্যের নাম, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িত এই মার্চ। আর এই মার্চের 3 তারিখে মারা যায় শঙ্কু সমজদার, রংপুরে তিনি মারা যায় আর কি। আর শঙ্কু সমজদার প্রথম শহীদ হয়েছে, আর তার পরিবারের অবস্থা এখনো বাজে ভাই। স্বাধীনতার 50 বছরের যে সময় হয়েছিল আর কি, সেই সময় রিপোর্ট করা হয়েছিল যে এখনো তার পরিবারের অবস্থা কেউ খোঁজ নেয় না, খবর নেয় না। মানে রিয়েল শহীদদের কোনো মর্যাদাই নাই, সবাই শুধু এক মুজিব মুজিব মুজিব, এই মুজিববাদ করতে করতে তাদের আজ এই করুণ অবস্থা। তো এখান থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত, কিন্তু দুঃখজনক ভাবে ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয় না। আচ্ছা যাই হোক, আমাদের সময় শেষ, আমার খুব দ্রুত শেষ করতে হবে, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর, এটা এখন তেমন একটা গুরুত্বপূর্ণ না, তা দেখে নিন যে আনোয়ার ইব্রাহিম আসছিল, তারপরে ওয়াংচুকও এখানে এসেছিল, ওয়াংচুক। তারপরে যদি আমরা দেখি এখানে এভারেস্ট বিজয়ী 5 জনের নাম এখানে দেওয়া আছে। এখানে এভারেস্ট জয়ী: মোহাম্মদ মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়েস্টফিয়া নাজরিন চৌধুরী, ডক্টর বাবর আলী। আর একজন ছিল, সে ফিরে আসতে পারে না, যার কারণে এখানে 5 জনের ভিতরে নাম দেওয়া হয়েছে, এখানে বিজয়ী বলা হয়েছে। সর্বশেষকে ডক্টর বাবর আলী, 19 মে 2024
2024। ইউনেস্কো ঘোষিত ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার দুইটা, কি কি? 7 মার্চের ফাঁসন ও সুলতানার স্বপ্ন। সুলতানার স্বপ্ন কার লেখা? বেগম রোকেয়ার লেখা। প্রথম নারীবাদী লেখক হইল বেগম রোকেয়া, নারীবাদী লেখক ছিল। কৃষি পণ্য উৎপাদন, চাল, পাট, স্বাদু পানির মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয়। নারীবাদ যেটা বর্তমানে সেটা কিন্তু নেগেটিভ, বাট নারীবাদ যেটা রিয়েল, যেটা নারীদেরকে নিয়ে কাজ করা, এই সেই এগুলো ঠিক আছে ভাই। নারীবাদ মানে এই না যে তোমার এতটা স্বাধীন এরকম করে ব্যাপার। আচ্ছা থাক, অন্যদিকে যাবো না আমি, আমার পড়ানোর দায়িত্ব এখন আছে। আচ্ছা, পঞ্চব্রীহি, তারপরে হইলো আলো ধান, লোকজ ধান, আরুণী ধান, গঙ্গা ধান, দেশে কৃষি বিশ্ববিদ্যালয়, জাস্ট এক নজরে একটু ইনফরমেশন দেওয়া আছে। আপডেট কৃষি উৎপাদন নিয়ে একটু ইনফরমেশন দেওয়া হয়েছে। তো আপাতত আমাদের এই কয়েকটাই আসলে আলোচনার মধ্যে ছিল। আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি কি কি পড়বা, কিভাবে পড়বা। এটা জাস্ট একটু দেখাই দেই, তাহলেই আমার কাহিনীটা শেষ হয়ে যাবে। এটা আমি একটু দেখাই দিব, দেখাই দিয়ে ক্লাসটা শেষ করে দিব। আচ্ছা, তোমাদেরকে এই যে সাম্প্রতিক পিডিএফ যেটা আছে না, রিসেন্ট কি লেখা আছে, সাম্প্রতিক জিকে, এই ফাইলটা দেওয়া হবে। এই ফাইলে পিডিএফ 1, পিডিএফ 2, পিডিএফ 3, আর একটা থাকবে হলো এমসিকিউ, পিডিএফ 4, এই 3টে ফাইল দেওয়া থাকবে। এই 3টে ফাইলের মধ্যে সবচেয়ে মনোযোগ দিয়ে পড়বা হইলো পিডিএফ 2, যেটা আমি এখন পড়ালাম না, এখানকার যে টপিকস গুলো আছে এটা ভালোভাবে পড়বা। আর পিডিএফ 4 যেটা থাকবে এমসিকিউ, ওইটা ভালোভাবে পড়বা। পিডিএফ 2 আর পিডিএফ 4টা অনেক ভালোভাবে কমপ্লিট করে ফেলবা, তাহলে ইনশাআল্লাহ প্রিপারেশনটা অনেক স্ট্রং হয়ে যাবে। এখানে আমি এমসিকিউ, ওই বই যেটা আছে ওই বই থেকে আমি এমসিকিউ গুলো তোমাদেরকে দিয়ে রাখবো, জাস্ট এগুলো ভালোভাবে পড়ো। ইনশাল্লাহ ছবিতে যে 2টা বা 3টা বা একটা যে সাম্প্রতিক প্রশ্ন আসবে, এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কমন পেয়ে যাব। আর আমরা যে আমাদের জিকে আলটিমেট সাজেশন যেটা দিয়েছি, এখান থেকে ইনশাল্লাহ অনেক প্রশ্ন কমন চলে আসবে। আর ব্যাচের স্টুডেন্ট যারা আছে, তোমাদেরকে যে এমসিকিউ ফাইল গুলো দেওয়া হয়েছে, এটা ভাই ভালোভাবে শেষ করো, এখান থেকে অনেক প্রশ্ন কমন চলে আসবে। আমি যদি বলি, এত আগে বলা ঠিক না, 35 থেকে 40টার মতো প্রশ্ন এখান থেকে হুবহু কমন পাবো। কজ আর আগের বার যেটা ছিল সেখান থেকে আমরা হিসাব করছিলাম, পিডিএফ থেকে এরকম করে খোঁজা যায় না নর্মালি আর কি, এরকম খুঁজে খুঁজে আমরা দেখছিলাম প্রায় 35টার মতো হুবহু মিল ছিল আর কি। তো ওইটা প্লিজ ভালোভাবে পড়ো। তুমি যদি পরীক্ষার হলে চাই 30টাই ধরলাম ভাই, 30টা প্রশ্ন হুবহু যদি কমন পাও আর বাকিগুলো বেসিক দ্বারা পারবা না, 60 তুমি পাইলে তুমি শিওর চান্স পাইছো। 60 পাইলে তোমার শিওর নিশ্চিত চান্স, তোমার টপ লেভেলের মধ্যে পজিশন। আর জাস্ট 3 থেকে 4 মার্ক তুলবা, তাহলে তুমি টপ 700 থেকে 500 এর মধ্যে চলে আসবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা, জিকে ম্যারাথন ক্লাস আছে আর কি। ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাপারটা, ওইটা হলো পিডিএফ 1 যেটা ওখানে দেওয়া আছে, ডোনাল্ড ট্রাম্পের যে নির্বাচন, তার যে কোন কোন আসন জয়লাভ করেছে, এই হ্যান ত্যান বিষয়গুলো ওখানে আলোচনা করা আছে। গত বছরে 35টা প্লাস প্রশ্ন কমন এসেছিল। আমরা যে সাজেশনটা দিয়েছি এটা জাস্ট ভালোভাবে পড়ো, তাহলে হয়ে যাবে। আর আমরা যে আলটিমেট জিকে সাজেশনটা দিয়েছি এটা ভালোভাবে পড়ো। আমি টোটাল হিসেব করে জাস্ট এমসিকিউ এর কথা বললাম। এবার তো তোমার বাংলা জিকে এগুলো থেকে তো প্রচুর কমন দেখানো যাবে ইনশাল্লাহ, আমরা আমাদের কথা রাখতে পারবো। আর জিকে আলটিমেট সাজেশন যে আমাদের বইটা আছে, এইটা প্লাস কোশ্চেন ব্যাংক করতে হবে, বিসিএস কোশ্চেন ব্যাংক, রাবি ছবি কোশ্চেন ব্যাংক, তাহলে তোমার প্রিপারেশন স্ট্রং। আচ্ছা, আমি রেকর্ডিংটা এখানে স্টপ করে দেই। আমাদের সাম্প্রতিক এই কয়েকটা ছিল, যা যা বললাম জাস্ট মিলাই নাও, তাহলেই তোমার হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভ। আসসালামু আলাইকুম।